আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি বায়োলজি বইয়ের চ্যাপ্টার 5 খাদ্য, পুষ্টি এবং পরিপাক এই চ্যাপ্টারটা নিয়ে একটু কথা বলব। এই চ্যাপ্টারটা তোমাদের বইয়ের অন্যতম বৃহত্তর একটা চ্যাপ্টার এবং চ্যাপ্টারটা অনেক বড় আসলে। যদিও পড়াশোনার বেশি কিছু নাই, পড়াশোনা সোজা, কিন্তু চ্যাপ্টারটা বড় দেখে তোমরা ভয় পাও। এবং এটা একবার বুঝতে পারলে চ্যাপ্টারটা সোজা। এই চ্যাপ্টারটা যেকোনো চ্যাপ্টার পড়ার আগে যেহেতু তোমাদের পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে তোমাদের সেটা জানা লাগবে। তোমাদের সিকিউ থাকবে, সৃজনশীল, এমসিকিউ থাকবে, বহু নির্বাচনী এবং কিছু শর্ট কোয়েশ্চেন থাকবে। ছোট প্রশ্ন থাকবে বা এক কথায় প্রশ্ন উত্তরের মতো। তো ছোট প্রশ্ন বলা যায়। প্রত্যেকটা সেগমেন্টে তোমাদের আলাদা করে সময়, শ্রম দিয়ে আয়ত্ত করে নিজেকে অ্যান্সার করার মতো যোগ্যতা অর্জন করতে হবে। প্রত্যেকটা সেগমেন্টে ভালো করতে হবে। তাহলেই তুমি এক্সামে ভালো করতে পারবা। সেকেন্ডলি একটা সিকিউ এর ক, খ, গ, ঘ থাকে। তোমরা জানো ক, খ তে তোমরা সময় খুবই কম দাও। ক হচ্ছে জ্ঞানমূলক, খ হচ্ছে অনুধাবনমূলক। এই জিনিসগুলো তোমরা নিজ দায়িত্বে তোমাদের যে গাইড, টেস্ট পেপার, মেড ইজি ইত্যাদি বই আছে, সেই বই থেকে তোমরা মুখস্থ করে ফেলবে, তোমরা শিখে ফেলবে। তো এই চ্যাপ্টারটা আমি একটু শুরু করতে চাই। এই চ্যাপ্টারের নাম হচ্ছে খাদ্য, পুষ্টি এবং পরিপাক। বিভিন্ন এরো দিয়ে আমি বোঝাতে চাচ্ছি যে ৩ টা শব্দের মধ্যে মিল আছে। তারা একে অপরের সাথে সম্পর্কিত। কিভাবে সম্পর্কিত আমি একটু আলোচনা করব। প্রথমে আমি বলতে চাই যে খাদ্য মানে কি? খাদ্য হচ্ছে এরকম জিনিস যেগুলো আমরা খাই, খাবার খাই। তো খাবার আমরা কেন খাই? খাবার খাই যাতে আমাদের শরীর দুর্বল না হয়ে যায়। আমরা কাজ করতে পারি। মানে শক্তির জন্য আমরা খাবার খাই। তো খাবারের মধ্যে শক্তি আছে। তাহলে পুষ্টি জিনিসটা কি? অ্যাকচুয়ালি খাবারের মধ্যে পুষ্টি আছে। মানে খাবারের মধ্যে বিভিন্ন পুষ্টি উপাদান আছে। এই পুষ্টি উপাদানের কিছু পুষ্টি উপাদান শক্তি উৎপন্ন করে, কিছু পুষ্টি উপাদান রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই অ্যাকচুয়ালি খাবারের মধ্যে যে পুষ্টি উপাদানগুলো আছে, সেই পুষ্টি উপাদানগুলো আমাদের শরীরে শক্তি দেয়। এটা হচ্ছে মানে ব্রডলি একটা টোটাল ধারণা দিচ্ছি আমি। ভিতরে আমরা পড়ব। তো অ্যাকচুয়ালি আমরা যে খাদ্যটা খাই, এই খাদ্যের মধ্যে বিভিন্ন পুষ্টি উপাদান থাকে। এই পুষ্টি উপাদান আমাদের বডিতে শক্তি দেয়। তো যখন একটা মানুষ, ধর এটা হচ্ছে একটা মানুষ, সে যখন খাবার খায়, তখন খাবার তার পেটে আসে, রাইট? আমরা খাবার খেলে তার পেটে যায়। তো পেটে গিয়ে আমরা যে খাবারটা খাই, আমরা ধর একটা পাউরুটি খাইলাম বা একটা রুটি খাইলাম, তো চাবা আমরা প্রথমে এটাকে ছোট টুকরা করি এবং পেটে যায়। তারপর এর উপর এনজাইম, হরমোন, বিভিন্ন রস ক্রিয়া করে আরো এটাকে ক্ষুদ্র কণায় ভেঙে একদম বিভাজিত করে ফেলে। তো খাদ্য যখন বিভাজিত হয়ে পুষ্টি এখান থেকে উন্মুক্ত হয়, খাদ্যের ভিতরে যে পুষ্টি উপাদানগুলো ছিল এগুলো উন্মুক্ত হয়ে যায়। তো খাদ্য থেকে পুষ্টি উপাদানগুলো আলাদা করার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় পরিপাক। এটা আমি তোমাদের বোঝার জন্য বললাম। ভিতরে আমরা আরো দেখব যে এটা কিভাবে হয়, কেন হয়। এই ৩ টা ওয়ার্ড খাদ্য, পুষ্টি এবং পরিপাক। খাদ্যের মধ্যে থাকে পুষ্টি এবং খাদ্য থেকে পুষ্টি বের করার যে প্রক্রিয়া সেটা হচ্ছে পরিপাক। তো চ্যাপ্টারের নাম হচ্ছে এটা। চ্যাপ্টারের নাম আমরা অন্তত বুঝলাম। সেকেন্ডলি মানুষ। আমরা হচ্ছে মানুষ। আমরা এখন চ্যাপ্টার শুরু করি নাই। চ্যাপ্টার শুরু করার আগে যতটুকু আমাদের জানা দরকার যাতে এই চ্যাপ্টারটা অগোছালো মনে না হয়, যেহেতু অনেক বড় চ্যাপ্টার, যাতে গোছানো থাকে এর জন্য আমি একটা ফ্লো দিয়ে দিচ্ছি যে এই চ্যাপ্টারে কি আলোচনা করা হয়েছে। তো মানুষ, আমরা মানুষ খাবার খাই। বুঝলাম যে খাবারের মধ্যে থাকে পুষ্টি, এর জন্য আমরা খাদ্য খাই। কিন্তু এই খাদ্য কি মানুষ তৈরি করতে পারে? পারে না। তোমরা জানো, ছোট কাছ থেকেই জানো যে মানুষ এবং পশু-পাখি, জীবজন্তু খাবারের জন্য প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। তার মানে সবুজ উদ্ভিদ যারা নিজেরা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারে। তার মানে এই খাদ্য উদ্ভিদ তৈরি করে। তো উদ্ভিদ যেহেতু খাদ্য তৈরি করা একটা কাজ, উদ্ভিদের তার মানে কাজ করতে হয়। যেহেতু উদ্ভিদের কাজ করতে হয়, উদ্ভিদের নিজেরও শক্তির প্রয়োজন হয়। শক্তি আসে কোথা থেকে? পুষ্টি উপাদান থেকে। তো পুষ্টি উপাদান আমি বলতে চাচ্ছি, উদ্ভিদ যেহেতু কাজ করে, খাদ্য উৎপাদন করে, উদ্ভিদের নিজস্ব কিছু পুষ্টি উপাদান লাগবে। উদ্ভিদ পুষ্টির জন্য কার উপর নির্ভরশীল? মানুষ উদ্ভিদের উপর নির্ভরশীল। উদ্ভিদ পুষ্টির জন্য নির্ভরশীল। উদ্ভিদ পুষ্টি পায় কোত্থেকে? উদ্ভিদ পুষ্টি পায় যেহেতু উদ্ভিদ আমাদের মতো হাঁটাচলা করতে পারে না, এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে খাবার নিয়ে আসতে পারবে না। উদ্ভিদ এই পুষ্টি উপাদানগুলো পায় বাতাস থেকে, উদ্ভিদ পায় পানি থেকে, উদ্ভিদ পায় মাটি থেকে। বাতাসের মধ্যে থেকে অক্সিজেন। বাতাস কি? অ্যাকচুয়ালি বাতাসের মধ্যে কি থাকে? আচ্ছা, এটা আমরা বইয়ের মধ্যে পড়ব। তো আমরা জাস্ট জেনে নিলাম যে উদ্ভিদ এই পুষ্টি উপাদানগুলো পায় বাতাস থেকে, পানি থেকে, মাটি থেকে। পানি হতে পারে বৃষ্টির পানি কিংবা আমরা যে পানি দেই, মাটির মধ্যে থাকে তুষি ইত্যাদি। উদ্ভিদ এই পুষ্টি উপাদানগুলো, উদ্ভিদের অনেক ধরনের পুষ্টি উপাদান আছে। প্রায় ৬০ ধরনের অজৈব পুষ্টি উপাদান শনাক্ত করা হয়েছে এবং ১৬ টা উদ্ভিদে লাগবেই। এটা নিয়ে আমরা আলোচনা করব পরে। অ্যাকচুয়ালি এখন যখন আমরা উদ্ভিদকে পুষ্টিটা দিলাম, উদ্ভিদ যখন পুষ্টিটা পাইল, হ্যাঁ, এটা আমি একটু মুছে দেই। আমরা ধরলাম যে এটা হচ্ছে উদ্ভিদ। উদ্ভিদ সে এখন পুষ্টি উপাদান পাইল। তো পুষ্টি উপাদান পাওয়ার পর সে খাদ্য তৈরি করবে। রাইট? সে খাদ্য তৈরি করবে। খাদ্য তৈরি করে কি প্রক্রিয়া এটা আমরা জানি। উদ্ভিদ সূর্যালোকের যে শক্তি সেটাকে রাসায়নিক শক্তিতে কনভার্ট করে খাদ্যের মধ্যে গ্লুকোজ। ১ম এ উদ্ভিদ গ্লুকোজ তৈরি করে। উদ্ভিদ গ্লুকোজ তৈরি করে আমরা জানি কার্বন ডাই অক্সাইড এবং উদ্ভিদ যে পানি পায় সেটাকে, এটা হচ্ছে ইন শর্ট একটা বিক্রিয়া। এটা থেকে সে গ্লুকোজ তৈরি করে। গ্লুকোজ তৈরি করে এবং অক্সিজেন তৈরি করে। গ্লুকোজ তৈরি করে। এই গ্লুকোজ হচ্ছে পরবর্তীতে আমাদের খাদ্য উপাদান। তোমরা পরবর্তীতে জানবা যে শর্করা, আমিষ, স্নেহ ইত্যাদি আছে, ভিটামিন, খনিজ লবণ, পানি। তো ১ম এ গ্লুকোজ তৈরি করে উদ্ভিদ গ্লুকোজ তৈরি করতে পারে। সবুজ উদ্ভিদ। এখন গ্লুকোজ পরবর্তীতে চর্বি হিসেবে কনভার্ট হয়ে যায়। তোমরা জানো সয়াবিনের তেল আছে, সরিষার তেল আছে। তো ইত্যাদি তেল তখন গ্লুকোজটা শর্করা হিসেবে থাকতে পারে, চর্বি হিসেবে থাকতে পারে, কিংবা মাটিতে আরেক ধরনের মৌল আছে বা উপাদান আছে, নাইট্রোজেন। নাইট্রোজেনকে নিয়ে উদ্ভিদ প্রোটিন বানায়। তো এটা আমরা জানবো আস্তে, আস্তে। তো তার মানে আমি যেটা বলতে চাচ্ছি যে উদ্ভিদ খাদ্য, আমরা যে খাদ্য তৈরি করি, আমরা যে খাবার খাই, আমাদের যে চাহিদা, আমাদের মানুষের যে পুষ্টি, সেই পুষ্টিটা অ্যাকচুয়ালি উদ্ভিদ থেকে আসে। উদ্ভিদ সেগুলোকে তৈরি করে, শর্করা, আমিষ, চর্বি। তারপর সেগুলো আমরা উদ্ভিদ থেকে পাই। এইবার আমরা বুঝলাম যে উদ্ভিদ খাদ্য তৈরি করে। এই খাদ্য খায় মানুষ। মানুষ খাদ্য খাওয়ার পর সে শক্তি পায়। আচ্ছা, মানুষ যে খাদ্য খায়, এই খাদ্য খাওয়া থেকে নিয়ে শক্তি পাওয়া পর্যন্ত আসলে কি হয়? মানুষ কিভাবে খাদ্য খাওয়ার পর শক্তি পায়? এই জিনিসটা নিয়ে আলোচনা করব। প্রথমত আমরা বুঝলাম যে মানুষ খাদ্য খায়। খাদ্যের মধ্যে থাকে পুষ্টি। খাদ্যের মধ্যে থাকে পুষ্টি। এই পুষ্টি অ্যাকচুয়ালি আমাদের পেটের মধ্যে গিয়ে, তোমরা জানো পেটের মধ্যে এই পুষ্টি, খাদ্য থেকে পুষ্টিকে আমরা বের করি। এই পুষ্টি এবার পেট থেকে আমাদের আমাদের দেহ কি অনেকগুলো সেল নিয়ে গঠিত, রাইট? তোমরা জানো যে আমাদের দেহের ক্ষুদ্রতম গাঠনিক একক হচ্ছে কোষ। অনেকগুলো কোষ মিলে গঠিত হয় টিস্যু। অনেকগুলো টিস্যু মিলে গঠিত হয় অঙ্গ। অনেকগুলো অঙ্গ নিয়ে গঠিত হয় একটা তন্ত্র বা সিস্টেম। একটা তন্ত্র বা সিস্টেম। এই কোষ, আমরা যদি কোষ লেভেলে ক্ষুদ্রতম যে গাঠনিক ইউনিট, একটা কোষ যদি কাজ করতে পারে তাহলে অঙ্গ কাজ করতে পারবে, অঙ্গ যদি কাজ করতে পারে তাহলে তন্ত্র কাজ করতে পারবে, রাইট? কোষ, টিস্যু, অঙ্গ, তন্ত্র, এই কোষটাকে যদি আমরা কাজ করাইতে চাই তাহলে কোষকে শক্তি দিতে হবে। এটা হচ্ছে ধর অনেকগুলো কোষ, ঠিক আছে? গোল অনেকগুলো কোষ। একটা কোষকে যদি আমি কাজ করাইতে চাই, সে যদি কাজ করতে চায়, কোষ কি কাজ করে? কোষ, তোমরা জানো যে কোষের ভিতরে অনেক অঙ্গাণু আছে। প্রত্যেকটা অঙ্গাণু একেকটা আলাদা, আলাদা কাজ আছে, এটা তোমরা পড়ছো প্রাণী কোষের, উদ্ভিদ কোষের। তো উদ্ভিদের এই কোষের যে কাজগুলো করার জন্য উদ্ভিদের কোষের বা প্রাণী কোষের প্রত্যেকটা কোষের শক্তির প্রয়োজন হয়। এবার শক্তিটা সে কিভাবে পায়? আমরা জানি যে আমরা যে খাবারটা খাই সেই খাবারটা পেট থেকে, ধরো যে এখানে আমরা ২ সারি কোষ রাখলাম। এক সারি কোষ
এটা হচ্ছে আরেক সারি কোষ। এই ২ সারি কোষের মাঝখানে থাকে রক্তবাহিকা, যার মধ্যে রক্ত থাকে। আমরা যখন খাবার খেলাম, মানুষের কথা বলতেছি, খাবার খাওয়ার পর খাদ্য থেকে যে পুষ্টিটা বের হয়েছে, সেই পুষ্টিটা আমরা রক্তনালীর ভিতরে পাঠাই দিই, মানে রক্তের মধ্যে পাঠাই দিই। তো আমরা যে পুষ্টিগুলা পেলাম, ধরো যে একটা পুষ্টি, এই পুষ্টিটা আমরা তখন রক্তে পাঠাই দিচ্ছি। এটা হচ্ছে রক্ত, হ্যাঁ? এটা হচ্ছে রক্ত। এই রক্তের মধ্যে তখন পুষ্টিটা আছে। এবং সাথে, সাথে আমরা শ্বাস-প্রশ্বাস নেই, রাইট? নিঃশ্বাস-প্রশ্বাস। প্রশ্বাস নেওয়ার মাধ্যমে আমরা অক্সিজেনযুক্ত বাতাস বাহির থেকে ভিতরে, শরীরের ভিতরে প্রবেশ করাই। আমরা অক্সিজেন গ্রহণ করি। এই অক্সিজেনটা ১ম আমাদের ফুসফুসে আসে। তো ফুসফুসে এসে তারপর সেই ফুসফুস থেকে আমরা অক্সিজেনটা সেটাও রক্তনালিকায় পাঠাই দিই। মানে রক্তর যেই প্রবাহটা, সেই রক্ত প্রবাহের মধ্যে পাঠাই দিই। তার মানে যে অক্সিজেনটা আমরা নেই, সেটাও এখন এই রক্তের মধ্যে আছে। এই ২ টা জিনিস যখন আমি রক্তে পাঠাই দিলাম, তখন রক্ত কি করে? যেহেতু রক্ত আমাদের মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমাদের রক্তের সরবরাহ আছে। তাই রক্ত তখন প্রত্যেকটা সেলে আমাদের এই পুষ্টি উপাদান এবং অক্সিজেন এই ২ টাকে নিয়ে যায়। তখন এই পুষ্টি এবং অক্সিজেনকে সেই সেলের মধ্যে পাঠায় দেয়, সেলের ভিতরে ঢুকায়। একটা সেলের ভিতর যখন পুষ্টি এবং অক্সিজেন ঢুকে, তখন কি হয়? তোমরা জানো, তোমরা একটা বিক্রিয়ার নাম শুনছো কিংবা শুনবা ভবিষ্যতে, সেটা হচ্ছে জারণ বিক্রিয়া। তো জারণ বিক্রিয়ার অনেকগুলো সংজ্ঞা আছে। এর মধ্যে একটা সংজ্ঞা হচ্ছে কোনো আ উপাদানের বা কোনো যৌগের অক্সিজেনের সাথে বিক্রিয়াকে জারণ বিক্রিয়া বলি আমরা। তো যেহেতু এটা হচ্ছে একটা কোষ, তো কোষের ভিতরে আমরা পুষ্টি উপাদানকে দিলাম। এটা হচ্ছে পুষ্টি উপাদান। এটার সাথে আমরা গ্লুকোজ দিলাম। গ্লুকোজ না, সরি, অক্সিজেন দিলাম। তো পুষ্টি উপাদান গ্লুকোজ হতে পারে, যেটা উদ্ভিদ তৈরি করে। তো অক্সিজেন এবং পুষ্টি এই ২ টা রক্তনালী কোষকে দিয়ে দিছে। তো কোষ এখন এই ২ টাকে ব্যবহার করে শক্তি উৎপন্ন করে। এই ২ টাকে ব্যবহার করে শক্তি উৎপন্ন করে এবং উৎপন্ন করে কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইডটা অক্সিজেন যেদিক দিয়ে আসে, সে আবার সেই রক্তনালিকায় পাঠায় দেয় এবং অক্সিজেন যেই পথ দিয়ে আসে, কার্বন ডাই অক্সাইড সেই পথ দিয়ে বেরিয়ে যায়। দেহের অভ্যন্তর থেকে বাইরে, অর্থাৎ পরিবেশে চলে যায়। এবং শক্তিটা অ্যাকচুয়ালি থাকে এটিপি রূপে। আমরা জানি যে শক্তি হচ্ছে এটিপি রূপে থাকে, তোমরা এটা পড়ছো। এটিপি হচ্ছে জৈব মুদ্রা বলা হয় বা এনার্জি কারেন্সি বলা হয়। আমাদের দেহের যত হিসাব আছে, সেটা এটিপি তে তৈরি হয়। কেন এটিপি তে তৈরি হয়? কারণ হচ্ছে গ্লুকোজের মধ্যে তো অ্যাকচুয়ালি শক্তি থাকে। কারণ গ্লুকোজ একটা পুষ্টি উপাদান। তো গ্লুকোজ হচ্ছে, ধরো তোমার কাছে ৳১,০০০ একটা নোট আছে। এখন তুমি ৳১০ একটা আইসক্রিম কিনতে চাও। তো তুমি যদি এখন ভ্যান থেকে, ভ্রাম্যমাণ যে আইসক্রিমের দোকানগুলো আছে অ্যাকচুয়ালি, সেখান থেকে তুমি ৳১,০০০ নোট দিয়ে বলো ৳১০ একটা আইসক্রিম দিতে, খুব সম্ভাবনা আছে যে সে আইসক্রিম দিতে পারবে না। বিকজ তার কাছে টাকা নাই। তোমাকে তাকে ভাঙতি টাকাই দিতে হবে। তো এটিপিটা হচ্ছে সেই ভাঙতি টাকা। তার মানে আমাদের বডিতে প্রত্যেকটা সেলে যেহেতু কাজ করতে হয়, গ্লুকোজ অনেক বড় অণু, আমরা এটাকে দিতে পারব না। গ্লুকোজকে ভেঙে এটিপি তৈরি করতে হবে। এটিপিটাকে আমরা তখন বডির যত সেল আছে, তাদের যত চাহিদা আছে, চাহিদা মাফিক আমরা এটিপি দিয়ে, এনার্জি কারেন্সি বলা হয়, জৈব মুদ্রা। তো এই শক্তি মুদ্রা দিয়ে তখন তাদেরকে কাজ করাতে পারি। এই শক্তি উৎপন্ন হয় এটিপি। এখন প্রত্যেকটা সেল যখন এই শক্তিটা পায়, তখন সে সেল নিজের কাজ ঠিকমতো করতে পারে। সেল যদি ঠিকমতো কাজ করে, যেহেতু সেল অনেকগুলো সেল মিলে টিস্যু গঠিত হয়, তো টিস্যু ঠিকমতো কাজ করতে পারে। এবং অনেকগুলো টিস্যু বান্ডেল একসাথে মিলে যেহেতু অঙ্গ গঠিত হয়, অঙ্গটা তখন ঠিকমতো কাজ করতে পারে। এবং অঙ্গ মিলে যেহেতু তন্ত্র গঠিত হয়, এবং বডিতে যত তন্ত্র আছে, ১১ ধরনের তন্ত্র বা বডি সিস্টেম আছে, এই সবকিছু মিলে আমাদের দেহ গঠিত হয়। তখন আমাদের দেহ ঠিকমতো কাজ করে। তো এইটা হচ্ছে আমাদের খাদ্য, পুষ্টি এবং পরিপাকের একটা বেসিক ধারণা যে আমরা আসলে কি করতে চাচ্ছি। তো আমি যদি ইন শর্ট আবার একটা কথা বলি বোঝানোর জন্য, যে এতক্ষণ কি বললাম? আমরা খাবার খাই। খাবারটা আসে উদ্ভিদ থেকে। ১ম এ উদ্ভিদ খাদ্য তৈরি করে। যেহেতু উদ্ভিদ খাদ্য তৈরি করে, তাহলে উদ্ভিদের নিজস্ব পুষ্টি উপাদান দরকার আছে। যে পুষ্টি উপাদান উদ্ভিদ গ্রহণ করে এবং নিজে কাজ করে খাদ্য উৎপাদন করে। এই খাদ্য তারপর আমরা মানুষরা খাই। মানুষ খাওয়ার পর এই খাদ্যের ভিতরে যে পুষ্টি উপাদান আছে, সেই পুষ্টি উপাদানকে বের করি। বের করে এটা আমরা রক্তনালিকায় পাঠাই। রক্ত প্রত্যেকটা কোষে নিয়ে যায়। তখন কোষের ভিতরে জারণ হয়। অ্যাকচুয়ালি জারণ হয়। কার জারণ হয়? পুষ্টির জারণ হয়, গ্লুকোজের জারণ হয়। গ্লুকোজ জারিত হয়ে শক্তি উৎপন্ন করে। তখন এই কোষের ভিতরে শক্তি উৎপন্ন হয়। এই শক্তি দিয়ে আমরা কাজ করতে পারি। এটা হচ্ছে ফ্লোটা। ইন জেনারেল যে ধারণা সেটা। এখন আমরা একটু বইয়ের দিকে যাবো, যে বইয়ে কি লিখা আছে। তো তোমরা একটু বইয়ে আসো। ১ম এই যেহেতু আমরা উদ্ভিদ নিয়ে আলোচনা করব, খাদ্যটা উদ্ভিদ তৈরি করবে। তো উদ্ভিদের ১ম এ পুষ্টি উপাদান নিয়ে আমরা এখানে আলোচনা করব। উদ্ভিদে পুষ্টি আছে। কি, কি পুষ্টি আছে আমরা একটু দেখব। এটা হচ্ছে উদ্ভিদের পুষ্টি ১ম এ আলোচনা করব। তো উদ্ভিদে প্রায় ৬০ ধরনের ৬০ টি অজৈব উপাদান শনাক্ত করা হয়েছে। বাট ৬০ টা উদ্ভিদে লাগে না। উদ্ভিদে লাগে হচ্ছে ১৬ টা। এই ১৬ টা সবসময় লাগবে। বা অত্যাবশ্যকীয় উপাদান বা এসেনশিয়াল এলিমেন্ট সবসময় লাগবে। তো কেন লাগবে? উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি, শারীরবৃত্তীয় কাজ, প্রজনন ইত্যাদির জন্য এটা উদ্ভিদের লাগবে। এগুলো যদি থাকে তাহলে ভালো, উদ্ভিদ তার কাজ ঠিকঠাক করতে পারবে। যদি না থাকে তাহলে বিভিন্ন রোগের সৃষ্টি হবে, অভাবজনিত রোগ। এই ১৬ টা যে উপাদান, এদেরকে ২ ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টস, আরেকটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস। এই ১৬ টার মধ্যে ৯ টা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টস, বাকি ৭ টা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস। ম্যাক্রো এবং মাইক্রো জিনিসটা কি? ম্যাক্রো এবং মাইক্রো জিনিসটা হচ্ছে, ম্যাক্রো মানে এই ওয়াটা হচ্ছে ম্যাক্রো। তো ম্যাক্রো বলতে বোঝায় বড় বা বেশি পরিমাণে লাগে এরকম কিছু, এবং মাইক্রো বলতে বোঝায় কম, একটু কম অথবা ছোট এরকম কিছু আরকি। তো ম্যাক্রো উপাদান বলতে আমরা বুঝাচ্ছি যে এইটা একটু বেশি পরিমাণে লাগবে, মাইক্রো এটার কম পরিমাণে লাগবে। বাট ২ টাই লাগবে, ২ টাই অত্যাবশ্যকীয়। যেমন তোমরা চিন্তা করো, তোমরা যখন ভাত খাও, ভাত খাইলে তোমরা একটু লবণ নাও, একটু লবণ দিয়ে ভাত খাও, বা যখন তরকারি রান্না করো, তখন তুমি কি তরকারিতে সমপরিমাণ আলু, তরকারি, মাছ কিংবা মাংস কিংবা সবজি এবং লবণ দেও? অবশ্যই দাও না। লবণ একটু কম পরিমাণে দাও। কিন্তু লবণটা লাগে, লবণটা দরকার। লবণ ছাড়া হবে না, আবার বেশি দিলেও হয় না। তার মানে পরিমাণ মতো দিতে হবে। এই মাইক্রো নিউট্রিয়েন্টস বা উদ্ভিদের মাইক্রো নিউট্রিয়েন্টস হচ্ছে সেই সকল নিউট্রিয়েন্টস যেগুলো কম পরিমাণে লাগবে, কিন্তু লাগবে। ২ টা এসেনশিয়াল বা অত্যাবশ্যকীয়। তোমরা ম্যাক্রো যে নিউট্রিয়েন্টস গুলো আছে, এটার নামগুলো তোমরা মুখস্থ করবা। ৯ টা আছে, ৯ টার নাম মুখস্থ করবা। যেহেতু এটা তোমাদের এমসিকিউ তে আসবে, বহু নির্বাচনীতে আসবে। তার মানে তোমার ৪ টা অপশন থাকবে। ৪ টার মধ্যে ৩ টা দেয়া থাকবে ম্যাক্রো নিউট্রিয়েন্টস, একটা মাইক্রো নিউট্রিয়েন্টস। প্রশ্ন করবে যে কোনটা মাইক্রো নিউট্রিয়েন্টস নিচে, সেটা চুজ করো। যেহেতু তুমি ম্যাক্রো নিউট্রিয়েন্টস জানো, তো ৩ টা বাদ দিয়ে দিবা, মাইক্রোতে দাগায় দিবা। কিংবা আসতে পারে যে নিচের কোনটা ম্যাক্রো নিউট্রিয়েন্টস। তো অপশনে ৩ টা থাকবে মাইক্রো নিউট্রিয়েন্টস, একটা ম্যাক্রো নিউট্রিয়েন্টস। তো তুমি তো ম্যাক্রো নিউট্রিয়েন্টের নাম জানোই, সেটা দাগায় দিবা। তো তাহলে পরেরটুকু এখানে কমে যাবে। এখন যে আমরা নিউট্রিয়েন্টস গুলো দেখলাম, এই নিউট্রিয়েন্টস গুলো নাম জানবো। সেকেন্ড এটার কাজ জানতে হবে। এগুলো কাজ কি? এবং এই কাজগুলো আসলে কেন দরকার? এবং এই নিউট্রিয়েন্টস গুলো যদি অভাব হয়, তাহলে কাজ জানলে আমরা অ্যাকচুয়ালি অভাবে কি রোগ হবে বা কি সমস্যা হবে সেটা বুঝতে পারব। তো আমরা বললাম যে উদ্ভিদ বায়ু থেকে, পানি থেকে এবং মাটি থেকে কিছু পরিমাণ পুষ্টি গ্রহণ করে। তো বায়ু, বাতাসে কি আছে? বাতাসে আছে কার্বন এবং অক্সিজেন। তো কার্বন, অক্সিজেন উদ্ভিদ বায়ু থেকে গ্রহণ করবে। পানির মধ্যে কি আছে? পানির মধ্যে আছে হাইড্রোজেন, অক্সিজেন। আমরা জানি পানি মানে হচ্ছে H2O। তো হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। তো সে পানি থেকে হাইড্রোজেন এবং অক্সিজেন গ্রহণ করবে এবং মাটি থেকে বিভিন্ন লবণ গ্রহণ করবে। খনিজ লবণ বলা হয় এদেরকে। এবং এই লবণগুলো আয়ন আকারে গ্রহণ করবে। অবশ্যই খেয়াল রাখবে, আয়ন আকারে মানে এই যে প্লাস, প্লাস, প্লাস কিংবা মাইনাস চার্জযুক্ত
আয়ন, তোমরা আয়ন নিশ্চয়ই নাম শুনছো। তো আয়ন আকারে সে গ্রহণ করবে মাটি থেকে খনিজ লবণগুলো। তো কেন গ্রহণ করবে? কারণ ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টস তোমরা ইন্টার উঠলে এটা আরো বিস্তারিতভাবে জানতে পারবা আরকি। উদ্ভিদ কিছু উপাদান যেগুলো নেয় আরকি। ১ম এ আমরা ম্যাক্রোনিউট্রিয়েন্টস, কিছু ম্যাক্রোনিউট্রিয়েন্টস তাদের কাজ দেখব। যেমন নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাস এগুলো হচ্ছে তোমাদের কিছু ম্যাক্রোনিউট্রিয়েন্টস। ঠিক আছে? আয়রনকে এখন ম্যাক্রোনিউট্রিয়েন্টস ধরা হয় না। এটা অ্যাকচুয়ালি মাইক্রোনিউট্রিয়েন্টস এর মধ্যে তোমাদের এই ২০২৬ সালের বইয়ের সংস্করণে লেখা। তো যাই হোক, তো নাইট্রোজেন অ্যাকচুয়ালি ৩ টা গুরুত্বপূর্ণ কাজ আছে। প্রথমত ক্লোরোফিল গঠনে সাহায্য করে, প্রোটিন গঠনে সাহায্য করে, নিউক্লিক অ্যাসিড গঠনে সাহায্য করে। বা এদের গাঠনিক উপাদান। নাইট্রোজেন দৈহিক বৃদ্ধিতে হেল্প করে। কিভাবে হেল্প করে? বিকজ নাইট্রোজেন প্রোটিন তৈরি করে এবং প্রোটিন আমিষ তুমি দেখবা পরবর্তীতে যে আ জীবদেহের বৃদ্ধি সাধন, দৈহিক বৃদ্ধি ইত্যাদি কাজের সাথে জড়িত। কোষ কলায় পানির পরিমাণ বৃদ্ধি করে। তো এই কাজগুলো একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। একটু হ্যাভেজার্ড লাগতে পারে যে এতগুলো কাজ, বাট তুমি ২ একটা কাজ যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি দাগে রাখছি এগুলো মুখস্থ করবে। ম্যাগনেসিয়ামের কাজ কি? ম্যাগনেসিয়ামের কাজ হলো ক্লোরোফিল অণু গঠন করা এবং শ্বসন প্রক্রিয়ায় সাহায্য করা। পটাশিয়ামের কাজ কি? পটাশিয়ামের কাজ হচ্ছে পত্ররন্ধ্র যেটা আছে এটা খোলা বন্ধ করে সাহায্য করা। তো পত্ররন্ধ্র দিয়ে তোমার অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড বা বিভিন্ন উপাদান আসা যাওয়া করে। তো সেই পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়ার ক্ষেত্রে পটাশিয়ামের গুরুত্ব অপরিসীম। এটা উদ্ভিদের পানি শোষণে হেল্প করে এবং কোষ বিভাজনের মাধ্যমে বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। মূল, ফুল, ফল এগুলোর বর্ধনেও হেল্প করে। তো মূল বর্ধনের ক্ষেত্রে ফসফরাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এটা একটু জানবা এবং জীবদেহের ডিএনএ, আরএনএ, এনএডিপি, এটিপি ইত্যাদি গঠনে ফসফরাসের একটা ভূমিকা আছে। উদ্ভিদের মূল বৃদ্ধির জন্য ফসফরাস এটা মনে রাখবা। আর আয়রন হচ্ছে সাইটোক্রোমের গাঠনিক উপাদান। বায়বীয় শ্বসনের উপর নির্ভরশীল, ক্লোরোফিল সৃষ্টিতে এর ভূমিকা আছে। এটা গেল হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টস এর কথা। তো আমি যদি একটু তোমাদেরকে সহজ করে দিই, তোমরা দেখবা যে এখানে লিখা আছে ক্লোরোফিল অণু গঠনে অনেক কিছুর ভূমিকা আছে। ঠিক আছে? যে ক্লোরোফিল অণু তোমরা এইভাবে আসলে নিজেরা গুছায় পড়তে হবে। তো তোমরা লিখবা যে ক্লোরোফিল অণু, ক্লোরোফিল, ক্লোরোফিল কি তোমরা জানো যে ক্লোরোফিলের সহায়তায় উদ্ভিদ সালোক বা সূর্যালোকের শক্তিকে রাসায়নিক শক্তিতে কনভার্ট করে খাদ্যের মধ্যে স্টোর করে রাখে। তো ক্লোরোফিল অণু এটা তৈরিতে সাহায্য করে কে, কে? এখানে লিখা আছে নাইট্রোজেন আছে, ম্যাগনেসিয়াম আছে, ফসফরাস আছে। ঠিক আছে? তো এগুলো তোমরা এভাবে লিখে রাখবা। তোমরা একটা চার্ট করে পড়া যাতে তোমাদের পরবর্তীতে যেহেতু বইয়ে সবকিছু একসাথে গোছানো নাই, তোমাদের গোছানো থাকলে তোমাদের পড়তে সুবিধা হবে, রিভিশন দিতে সুবিধা হবে, মাথার মধ্যে এটা গেঁথে যাবে আরকি। কিছু জিনিস আছে যেমন ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজের কাজ কি? ক্লোরোপ্লাস্ট, ক্লোরোফিল এবং ক্লোরোপ্লাস্ট কি? ক্লোরোপ্লাস্ট হচ্ছে রঞ্জক পদার্থ। তো ক্লোরোপ্লাস্টের গঠন এবং সংরক্ষণে ম্যাঙ্গানিজের ভূমিকা আছে। কপার, টমেটো, সূর্যমুখী এবং উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য কপার লাগে। বোরনে ব আছে, বর্ধনশীলে ব আছে। তো বর্ধনশীল অঞ্চলের বৃদ্ধির জন্য এই বোরন বা চিনি পরিবহনে বোরন পরোক্ষভাবে হেল্প করে। মলিবডেনাম হচ্ছে অণুজীব দিয়ে বায়বীয় নাইট্রোজেন সংবন্ধনে হেল্প করে। মলিবডেনাম অণুজীব দিয়ে বায়বীয় নাইট্রোজেন সংবন্ধনে হেল্প করে। ক্লোরিন হচ্ছে মূল এবং কাণ্ডের বৃদ্ধির জন্য লাগে। সুগার বিটের মূল এবং কাণ্ডের বৃদ্ধির জন্য লাগে। তো এগুলো তোমরা একটু মুখস্থ করে নিবা। এগুলো যেহেতু একটু বই পড়াশোনা মুখস্থ করে নিবা। এবার আসো যে আমরা দেখলাম এতক্ষণ যে মাইক্রোনিউট্রিয়েন্টস যেগুলো আছে এগুলো কি কাজ করে? তো নাইট্রোজেন আমরা দেখলাম যে ক্লোরোফিল সৃষ্টিতে নাইট্রোজেনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সাথে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড সৃষ্টিতেও ভূমিকা আছে। তো ক্লোরোফিল তোমরা পরবর্তীতে জানবা যে আমাদের দেহের সবকিছু অ্যাকচুয়ালি প্রোটিন দিয়ে নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে? তো এটা পরবর্তীতে জানবা। ক্লোরোফিল সৃষ্টিতে নাইট্রোজেনের ভূমিকা আছে। যদি নাইট্রোজেনের অভাব হয় তাহলে ক্লোরোফিল সৃষ্টি হবে না। ক্লোরোফিল যদি সৃষ্টি না হয় বা ক্লোরোফিল যদি সেটা কাজ না করে তাহলে খাদ্য উৎপন্ন হবে না। খাদ্য যদি উৎপন্ন না হয় তাহলে উদ্ভিদের যে সবুজ রংটা, সবুজ উদ্ভিদ যে খাদ্য তৈরি করে, যার জন্য তারা সবুজ, সেই রংটা আস্তে, আস্তে হলুদ হয়ে যাবে আর সবুজ থাকবে না। এই যে হলুদ হয়ে যাওয়ার প্রক্রিয়া এটাকে বলা হয় ক্লোরোসিস। এই ওয়ার্ডটা তোমরা মনে রাখবা যে ক্লোরোসিস। তো ক্লোরোসিস নাইট্রোজেনের প্রভাবিত হয়, সাথে লৌহ, ম্যাঙ্গানিজ বা দস্তার অভাবে ক্লোরোসিস হতে পারে। এবং যেহেতু উদ্ভিদ ক্লোরোফিলের সৃষ্টি এখানে ব্যাঘাত ঘটবে, কারণ সে খাদ্য উৎপন্ন করতে পারবে না এবং পর্যাপ্ত খাদ্য উৎপন্ন করতে না পারার কারণে উদ্ভিদ নিজেই তার এই খাদ্যকে ইউজ করে, শক্তি দিয়ে এই খাদ্য ইউজ করে নিজের বৃদ্ধি ঠিকমতো হবে না। তার মানে উদ্ভিদের বৃদ্ধি এখানে কমে যাবে। বিভাজন হ্রাস পাবে। তার মানে খাদ্য কম হইলে যা হয়, বিভাজন হ্রাস পাবে, উদ্ভিদের বৃদ্ধি কমে যাবে, পাতা হলুদ হয়ে যাবে ইত্যাদি এই কাজগুলো দেখা যাবে যখন নাইট্রোজেনের অভাব হবে। এটা গেল নাইট্রোজেন। তো তোমরা এইভাবে একটু বুঝে, বুঝে পড়বা যে আসলে কি চাইছে রিলেট করে পড়বা। হ্যাঁ, শব্দটা বুঝতে পারলে রিলেট করে পড়বা আরকি। এবার ফসফরাস। তো ফসফরাস আমরা দেখলাম যে উদ্ভিদের আ বৃদ্ধির জন্য ফসফরাসের গুরুত্ব অপরিসীম। তো উদ্ভিদ যদি ফসফরাস না থাকে, বৃদ্ধি যদি না হয় তাহলে কি হবে? অ্যাকচুয়ালি পাতাগুলো বেগুনি হয়ে যাবে, পার্পল হয়ে যাবে। হ্যাঁ? উদ্ভিদ বেগুনি হয় কেন? ফসফরাসের অভাবে এবং ফসফরাসের অভাবে বেগুনি হয়ে গেছে মানে মৃত অঞ্চল সৃষ্টি হয়েছে। কারণ যদি জীবিত থাকতো সবুজ হইতো বা হলুদ হইতো। তো বেগুনি রং হবে ফসফরাসের অভাবে এবং মৃত অঞ্চলের সৃষ্টি হবে। সাথে, সাথে পাতা, ফুল, ফল ঝরে যেতে পারে। পাতা, ফুল, ফল ঝরে যেতে পারে। কারণ বৃদ্ধির জন্য এইসব বৃদ্ধির জন্য এবং উদ্ভিদ খর্বাকার হবে। যেহেতু ফসফরাসের ঘাটতি হবে। এটা গেল ফসফরাস। তো পটাশিয়ামের ক্ষেত্রে কি হবে? পটাশিয়াম যদি অভাব হয় তাহলে পাতার শীর্ষ এবং কিনারায় হলুদ বা মৃত অঞ্চল সৃষ্টি হবে। হলুদ হয় এবং মৃত অঞ্চল সৃষ্টি হয়। শীর্ষ এবং কিনারা এই ২ টা ওয়ার্ড খেয়াল রাখবা। এটা হচ্ছে পাতা। আমি যদি ধরি এটা হচ্ছে একটা পাতা, হ্যাঁ? তো এই পাতার শীর্ষ মানে হচ্ছে একদম উপরিভাগ, ঠিক আছে? এটা হচ্ছে শীর্ষ এবং কিনারায় হলুদ সৃষ্টি হবে। হলুদ ইয়ে হবে আরকি এবং মৃত অঞ্চল সৃষ্টি হবে। আর আরেকটা হতে পারে যে হলুদ একদম মধ্যবর্তী, ঠিক আছে? একদম মাঝখানে। এই যে মৃত অঞ্চল এখানে কিনারায় পাতা হলুদ হয়ে যাবে যাকে বলা হয় ক্লোরোসিস এবং মৃত অঞ্চল সৃষ্টি হবে এবং পাতা কুঁকড়ে যাবে। তো পাতা কুঁকড়ে যাবে এবং বৃদ্ধি কম হবে যেহেতু পটাশিয়ামও শীর্ষ এবং পার্শ্বমুকুল মরে যাবে যেহেতু বৃদ্ধি পটাশিয়াম, ফসফরাস এগুলো বৃদ্ধির সাথে রিলেটেড তো বৃদ্ধি কম হবে। ক্যালসিয়াম। তো ক্যালসিয়াম হচ্ছে সাইটোসোলের স্বাভাবিক মাত্রা, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের স্বাভাবিক কার্যক্রম, সাইটোসোলে ক্যালসিয়ামের স্বাভাবিক মাত্রা এবং অক্সিডেটিভ ফসফোরাইলেশন, প্রোটিন ট্রাফিকিং, বর্ধনশীল অঞ্চল ইত্যাদি রিলেটেড, ঠিক আছে? বর্ধনশীল অঞ্চল কিংবা পাতার কিনারা বরাবর মরে যায়, পাতা কুঁকড়ে যাবে, কাণ্ড শুকিয়ে যাবে, উদ্ভিদ নেতিয়ে পড়বে। এই ওয়ার্ডগুলো একটু মনে রাখবা। ক্যালসিয়ামের অভাবে আসলে এখানে কিন্তু অনেক কিছু হয়, ঠিক আছে? ক্যালসিয়ামের অভাবে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় মাইটোকন্ড্রিয়ার, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে, প্রোটিন ট্রাফিকিং বিপর্যস্ত হয়, বর্ধনশীল অঞ্চল, শীর্ষ অঞ্চল, পাতার কিনারা ইত্যাদি মৃত অঞ্চল সৃষ্টি হয়, পাতা কুঁকড়ে যায়, উদ্ভিদ নেতিয়ে পড়ে। এগুলো হচ্ছে ক্যালসিয়ামের অভাবে এই রোগগুলো হয় উদ্ভিদে। তো এবার ম্যাগনেসিয়াম। তো ম্যাগনেসিয়ামের অভাবে যেহেতু ম্যাগনেসিয়াম ক্লোরোফিল গঠনের একটা গুরুত্বপূর্ণ উপাদান, তো ক্লোরোফিল সংশ্লিষ্ট হয় না। এর জন্য হালকা হয়ে যায়, সবুজ রং হালকা হয়ে যায়। খাদ্য তৈরি হয় না ঠিকমতো। পাতার শিরাগুলোর মধ্যবর্তী স্থানে ক্লোরোসিস হয়। মধ্যবর্তী স্থানে ক্লোরোসিস হয়। তো ম্যাগনেসিয়ামের অভাবে ক্লোরোসিস মানে হলুদ হয়ে যাওয়া এটা হয় মধ্যবর্তী স্থান। এটা হচ্ছে পাতার মধ্যবর্তী স্থান। এটা হচ্ছে ম্যাগনেসিয়ামের অভাবে হয়। আর কিনারায় এবং শীর্ষে
কিনারা এবং শীর্ষ। সেটা কিন্তু হয় কার জন্য? পটাশিয়ামের অভাবে শীর্ষ এবং কিনারায় ক্লোরোসিস হয় এবং ম্যাগনেসিয়ামের অভাবে পাতার মধ্যবর্তী স্থানে ক্লোরোসিস হয়। তো লৌহ হচ্ছে প্রথমে কচি পাতা রং হালকা হয়ে যাবে লৌহের অভাবে এবং প্রথমে শিরার মধ্যবর্তী স্থানে হালকা হয়ে যাবে, ক্লোরোসিস হবে, পাতা বিবর্ণ হয়ে যাবে এবং কাণ্ড দুর্বল এবং ছোট হয়ে যাবে। এই কাজগুলো তোমরা পড়বা। তো সালফার, এবার হচ্ছে সালফার। সালফার হচ্ছে বিভিন্ন প্রোটিন, হরমোন, ভিটামিনের গাঠনিক উপাদান। এটা পানির সমতা রক্ষা করে। এর অভাবে হালকা সবুজ হয়ে যায় কিংবা লাল বেগুনি দাগ সৃষ্টি হতে পারে। কচি পাতায় কচি পাতায় বেশি ক্লোরোসিস হয়। আর মূল কাণ্ড পাতার শীর্ষ থেকে টিস্যু মারা যেতে শুরু করে ডাইব্যাক হয়। তোমাদের এই জিনিসটা মনে রাখতে হবে। ডাইব্যাক কার জন্য হয়? ডাইব্যাক হয় হচ্ছে সালফারের অভাবে। তো আমরা ২ টা ওয়ার্ড এই পর্যন্ত শিখলাম। এটা সুন্দর। ক্লোরোসিস, ডাইব্যাক। তো ডাইব্যাক হয় সালফারের অভাবে। আর এখানে মধ্যপর্ব ছোট হয়। এজন্য গাছ খর্বাকৃতি হয়ে যায়। এবার আছে বোরন। তো বোরন হচ্ছে পাতা বিকৃত হয়ে যায়, কাণ্ড খসখসে হয়ে পড়ে, ফুলের কুকড়ি জন্ম ব্যাহত হয়। তো এগুলোই। তো বোরন, তো এগুলো হচ্ছে মোটামুটি উদ্ভিদের পুষ্টি নিয়ে কথাবার্তা গেল। যে এগুলো একটু অ্যাকচুয়ালি বোরিং পড়াশোনা। প্রাণীর পুষ্টি দিয়ে একটু তোমরা পড়াশোনার মজাটা বোঝা শুরু করবে। তো উদ্ভিদের পুষ্টি উপাদান আমাদের জাস্ট কি করব? আমরা জানি যে উদ্ভিদে কি পুষ্টি উপাদান আছে। মাইক্রোনিউট্রিয়েন্টস, ম্যাক্রোনিউট্রিয়েন্টস। তো ম্যাক্রোনিউট্রিয়েন্টস। আমরা জাস্ট ম্যাক্রোনিউট্রিয়েন্টস এর নামগুলো পড়ব। এই নামগুলো মুখস্থ রাখবো এবং অ্যাকচুয়ালি ম্যাক্রোনিউট্রিয়েন্টস তাদের কার কি কাজ আছে, সেই কাজগুলো আমরা পড়ব এবং এগুলোর অভাবে কি রোগ হয়। অ্যাকচুয়ালি কাজ যদি আমরা ভালো করে পড়ি তাহলে রোগগুলো কেন হচ্ছে আমরা রিলেট করতে পারবো। এভাবে রিলেট করে পড়লে আমাদের একটু মনে থাকবে, আমরা বুঝে করতে পারবো। এটা গেল উদ্ভিদের পার্টটা। এখন আমরা প্রাণীর পুষ্টি বা প্রাণী খাদ্য পুষ্টি ইত্যাদি শুরু করব। তো প্রাণীটাই তো অ্যাকচুয়ালি মেইন। প্রাণী দিয়ে আমরা এখন শুরু করব অ্যাকচুয়ালি। প্রাণী। প্রাণীতে আমরা প্রথমেই জানলাম যে প্রাণী খাবার খায়। খাবারের মধ্যে যে পুষ্টি উপাদান আছে, সেই পুষ্টি উপাদান অ্যাকচুয়ালি আমাদের ক্ষয়পূরণ, দেহের রোগ প্রতিরোধ এবং কর্মশক্তি, তাপ উৎপাদন ইত্যাদি কাজ করে। তো খাবারের মধ্যে পুষ্টি আছে। তো পুষ্টি উপাদান কি আছে সেটা আমাদের একটু জানা লাগবে। যে পুষ্টি উপাদান প্রধানত ৬ ধরনের আছে। আমরা জানি অ্যাকচুয়ালি যে আমিষ, শর্করা, স্নেহ, তাপ শক্তি এবং আরো ৩ ধরনের আছে। ভিটামিন, খনিজ লবণ, পানি। আরেকটা আছে রাফিজ। তো এগুলো হচ্ছে বিভিন্ন পুষ্টি উপাদান। তো মূলত ৬ ধরনের পুষ্টি উপাদান আছে। আরেকটা আছে রাফিজ। এর মধ্যে ৩ টা, প্রথম ৩ টা আমিষ, শর্করা এবং স্নেহ। এই ৩ টা শক্তি উৎপন্ন করে। ঠিক আছে? আমাদের বডিতে শক্তি উৎপন্ন করে। বাকিগুলো শক্তি উৎপন্ন করে না। কিন্তু ওইগুলো আমাদের বডির আরো বিভিন্ন ফাংশনস যতগুলো আছে সেখানে হেল্প করে। এজন্য সেগুলো পুষ্টি উপাদান বলা হয়। তো আমিষ, তার কাজ কি? আমিষের কাজ হচ্ছে দেহের বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ করা। শর্করার কাজ শক্তি উৎপাদন, স্নেহের কাজ শক্তি এবং তাপ উৎপাদন করা। ভিটামিন, খনিজ লবণ, পানি। তো ভিটামিনের কাজ হচ্ছে রোগ প্রতিরোধ শক্তি বাড়াবে। খনিজ লবণের কাজ বিভিন্ন জৈবিক কাজে অংশ নেবে। পানির কাজ হচ্ছে তাপ এবং পানির সমতা রক্ষা করবে এবং তোমরা জানো যে প্রোটোপ্লাজমের অধিকাংশ হচ্ছে পানি এবং তোমরা জানো কোষের মধ্যে প্রোটোপ্লাজমে বিভিন্ন অঙ্গাণু থাকে। তার মানে কোষীয় অঙ্গাণুকে ধারণ করা এটাও পানির একটা গুরুত্বপূর্ণ কাজ। তো খাদ্য আঁশ, আরেকটা আছে খাদ্য আঁশ বা রাফিজ। তো রাফিজের ৩ টা কাজ আছে। এক হচ্ছে পানি শোষণ, মলের পরিমাণ বৃদ্ধি করা এবং মল নিষ্কাশনে সাহায্য করে। এই ৩ টা কাজ তোমরা এই মানে যেভাবে আছে সেভাবেই মনে রাখবা। যে পানি শোষণ করে, মলের পরিমাণ বৃদ্ধি করে, বৃহদন্ত্র থেকে মল নিষ্কাশনে সাহায্য করে। কিভাবে করে এটা আমরা পরবর্তীতে জানবো। এটা হচ্ছে প্রাণী দেহে বা প্রাণীর যে পুষ্টি উপাদানগুলো আছে খাদ্যের, সেটা হচ্ছে ৬ টা। প্রথমে হচ্ছে আমিষ, শর্করা, স্নেহ। তো এই ৩ টা অ্যাকচুয়ালি শক্তি দেয়। এই পুষ্টিগুলো থেকে, খাদ্য উপাদান থেকে আমরা শক্তি পাই। এই ৩ টা নিয়ে মূলত এই চ্যাপ্টারটা আলোচনা করা হবে। এই ৩ টা জিনিস এবার কি আলোচনা করা হইছে আমরা সেটা দেখব। যে আমিষ, প্রথমত আমিষের এই ৩ টা জিনিস, আমিষ, শর্করা এবং স্নেহ। ৩ টারই গাঠনিক উপাদান হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। CHO। এই ৩ টাতেই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকে। এর মধ্যে আমিষের মধ্যে এক্সট্রা কিছু জিনিস থাকে। যেমন আমিষের মধ্যে এক্সট্রা থাকে নাইট্রোজেন। আরো ফসফরাস থাকবে, সালফার থাকবে, আয়রন থাকবে। তো এক্সট্রা নাইট্রোজেনটা থাকে, একটু মনে রাখতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে আমিষের মধ্যে থাকবে। এখানে এটাই লিখা আছে। তো আমিষের ১৬ ভাগই হচ্ছে নাইট্রোজেন। তো নাইট্রোজেন থাকে আমিষে। বাকি শর্করা, স্নেহতে কোনো নাইট্রোজেন থাকে না। একমাত্র আমিষের মাধ্যমেই নাইট্রোজেন আমাদের বডিতে প্রবেশ করে। আমাদের উৎসগুলো জানা লাগবে যে আমিষের উৎস কি? একটা হচ্ছে প্রাণীজ উৎস যে কি প্রাণীর উৎস থেকে আমরা আমিষ পাই, কি উদ্ভিজ আমিষ আমরা পাই। এখানে অনেকগুলো অপশন দেয়া আছে। বাট তোমরা তো সব মনে রাখতে পারবা না। তোমরা যেগুলো তোমাদের কাছে পরিচিত, তোমরা দৈনন্দিন জীবনে দেখো, খাও, শুনছো, যেগুলো মনে রাখতে পারো সেগুলোই মনে রাখবা এবং যেগুলো আনকমন সেসব আসবে না অ্যাকচুয়ালি। মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, শিমের বিচি, শুটকি মাছ, চিনাবাদাম এগুলো হচ্ছে আমিষের উৎস। এর মধ্যে প্রাণীজ আমিষ হচ্ছে মাছ, মাংস, ডিম, পনির, ছানা, কলিজা বা যকৃৎ। এই জিনিসগুলো তোমরা মনে রাখবা এবং ডাল, চিনাবাদাম, শিমের বিচি এগুলোতে যে আমিষ থাকে এগুলো হচ্ছে উদ্ভিজ আমিষের উদাহরণ। এগুলো তোমরা মনে রাখবে। কেন মনে রাখবা? বিকজ সিকিউতে এটা লাগবে। কোথায় লাগবে আমি একটু পরে দেখাবো। এটা গেল আমিষের কথা। এবার আসে শর্করা। যেহেতু শর্করা আমাদের দেহে শক্তি যোগায়, শর্করাতে কি আছে? সেম জিনিস কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকে। এগুলো মূল কাণ্ড পাতা, ফুল, ফল এবং বীজে শর্করার উপরে জমা থাকে। এটা তোমরা জানো। তো শর্করাকে আমরা কয়েকটা শ্রেণীতে ভাগ করতে পারি। হ্যাঁ? তো শর্করা অ্যাকচুয়ালি আর অনেকভাবে শ্রেণীবিভাগ করা যায়। এগুলো তোমরা ইন্টারভিউতে দেখবা। এখানে এটা হচ্ছে গঠনগত শ্রেণীবিভাগ। এক শর্করা, দ্বি শর্করা, বহু শর্করা। এক শর্করা মানে এখানে একটা ওয়ার্ড লেখা আছে মনোমার এবং পলিমার। তো অনেকগুলো ছোট অণু মিলে যখন বড় অণু গঠন করে তখন সেই ছোট অণুগুলোকে বলা হয় মনোমার এবং যে বড় অণুটা গঠন হচ্ছে সেটাকে বলা হয় পলিমার। তো যদি ১ মনোমার বিশিষ্ট শর্করা হয় আমরা সেটাকে বলব গ্লুকোজ। যদি ২ মনোমার বিশিষ্ট শর্করা হয় আমরা তখন সেটাকে বলব সুক্রোজ, ল্যাকটোজ মানে দ্বি-শর্করার এক্সাম্পল। যদি বহু মনোমার বিশিষ্ট হয় তার মানে পলিমার, সেটা হচ্ছে বহু শর্করা। তো আমাদের কি লাগবে এখান থেকে এক্সাম্পল লাগবে যে গ্লুকোজ এক শর্করার উদাহরণ। সুক্রোজ, ল্যাকটোজ এগুলো হচ্ছে দ্বি-শর্করার উদাহরণ। শ্বেতসার, গ্লাইকোজেন এগুলো হচ্ছে বহু শর্করার উদাহরণ। তো বহু শর্করাতে কি হয়? বহু মনোমার থাকে। দ্বি-শর্করাতে ২ টি মনোমার থাকে, এক শর্করাতে একই মনোমার থাকে। আরেকটা লাগবে উৎস। এগুলো কোথায় পাওয়া যায়? গ্লুকোজ পাওয়া যায় মধু এবং ফলের রসে। সুক্রোজ পাওয়া যায় চিনিতে এবং দুধে। দুধে থাকে ল্যাকটোজ। এটা মনে রাখতে হবে। দুধের মধ্যে থাকে ল্যাকটোজ। আর শ্বেতসার এবং গ্লাইকোজেন এগুলো পাওয়া যায় চাল, আটা, আলু, সবজি ইত্যাদিতে। আমাদের বডি কাঁচা শ্বেতসার সহজে হজম করতে চায় না বা করতে পারে না। এর জন্য আমরা রান্না করে খাবার খাই। তো ১ম এই আমরা যে শর্করাগুলো এখানে নাম শুনলাম এগুলো হচ্ছে জটিল শর্করা। হ্যাঁ? তো জটিল শর্করাকে আগে সরল শর্করায় রূপান্তরিত করতে হয়। সেই সরল শর্করা আমরা খাবার হিসেবে খেতে পারি।
তো সরল শর্করা, জটিল শর্করা এগুলোর যে উৎসগুলো তোমাদের জানা লাগবে যে আমরা শর্করা কোথায় পাই, কি উৎসে, কি খাবারে আমরা শর্করা পাই। তো মানুষ শুধু সরল শর্করাকে শোষণ করতে পারে। এবার হচ্ছে স্নেহ জাতীয় খাদ্য বা ফ্যাট। তো ফ্যাটেও সেম কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এগুলো থাকবে। তো তাপ উৎপন্ন করে এবং ফ্যাট আমাদের চর্বি এগুলো কি করে, আমরা যখন চর্বি বেশি পরিমাণে খাই তখন এগুলো আমাদের চর্বি জমা থাকে, ঠিক আছে? ত্বকের নিচে কিংবা এটা হচ্ছে স্টোর হিসেবে রাখতে পারে, খাদ্য স্টোর হিসেবে রাখতে পারে। এর জন্য ক্ষুধা আমাদের কম লাগে এবং যকৃত, মস্তিষ্ক, মাংসপেশিতে চর্বি জমা থাকে। তার মানে চর্বি এটা হচ্ছে জমার কাজটা করে, যে সঞ্চিত চর্বি থাকতে পারে। এই চর্বি আমরা যখন রোজা রাখি বা উপবাসের সময় এই চর্বি থেকে যখন চর্বি বিগলিত হয়ে চর্বি ডিগ্রেডেশন হয়, ভেঙে তখন আমরা শক্তি উৎপন্ন করি। যখন আমরা কিছু খাই না তখন আমাদের ফ্যাটটা, যে চর্বিটা ভিতরে স্টোর হয়ে আছে, চর্বি স্টোর হয়ে থাকে, শক্তিকে স্টোর করে রাখে, তখন সেই চর্বি থেকে আমরা শক্তি পাই যখন রোজা রাখি আরকি, খাবার-দাবার কম হয়। এটা হচ্ছে চর্বি, স্নেহ জাতীয় নিয়ে কথা গেল। তো চর্বি, চর্বি আছে উম এর উৎস জানা লাগবে যে প্রাণীজ চর্বির উৎস কি এবং উদ্ভিদ চর্বির উৎস কি। বিভিন্ন তেল, যে ইত্যাদি তেল, ভোজ্য তেল, সেগুলো হচ্ছে উদ্ভিদ স্নেহ পদার্থের এক্সাম্পল। আর প্রাণীজ স্নেহ পদার্থ যেগুলো আছে, কুসুমে থাকে স্নেহ পদার্থ, চর্বি, ঘি, ডালডা ইত্যাদিতে থাকে চর্বি। একজন পূর্ণবয়স্ক মানুষের প্রতিদিন ৫ থেকে ৬০ গ্রাম চর্বির প্রয়োজন হয়। এই সংখ্যাটা মনে রাখতে হবে। খাদ্য প্রাণ বা ভিটামিন। তো ভিটামিন আমাদের বৃদ্ধি সাধন, রোগ প্রতিরোধ ইত্যাদি কাজে লাগে। তো সুষম খাদ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, এটা মনে রাখবা। তো ভিটামিন অ্যাকচুয়ালি ২ শ্রেণীতে ভাগ করা যায়। কিছু পরিমাণ ভিটামিন আছে যেগুলো চর্বিতে দ্রবণীয় এবং কিছু পরিমাণ ভিটামিন আছে যেগুলো পানিতে দ্রবণীয়। তোমরা যেকোনো একটা মনে রাখবা। আমরা চর্বিতে দ্রবণীয় ভিটামিনকে মনে রাখি এইভাবে: A, D, E, K। তো ভিটামিন A, D, E, K এরা হচ্ছে চর্বিতে দ্রবণীয় ভিটামিন। তো বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন B, C। এগুলোর সোর্স গুলো তোমরা জানবা। সবগুলো তো মনে রাখতে পারবা না। যেগুলো তোমরা মনে রাখতে পারো, যেগুলো কমন মনে হয় সেগুলো মনে রাখার চেষ্টা করবা। ভিটামিন সি টা অ্যাকচুয়ালি খুবই কমন, এখান থেকে আসতেই পারে। ঠিক আছে? ভিটামিন এটাও খুবই কমন, আসতেই পারে। সবই পড়তে হবে। তোমরা যেগুলো মানে যতগুলো এক্সাম্পল তোমরা মনে রাখতে পারো, যেমন এখানে মলাম আছে, মলাম আছে ভিটামিন এ আছে, এটা আমরা জানি। ভিটামিন ডি পাওয়া যায় কিসে? ভিটামিন ডি পাওয়া যায় ডিমে। ঠিক আছে? দুগ্ধজাত দ্রব্যে পাওয়া যায়। ভিটামিন ই এবং কে পাওয়া যায় কোথায়? সব খাবারে ভিটামিন ই, কে মোটামুটি পাওয়া যায়। ভিটামিন সি পাওয়া যায় কোথায়? আমরা জানি যে টক ফলমূল যেগুলো আছে, পেয়ারা, বাতাবি, লেবু, কামরাঙা, কমলা ইত্যাদিতে পাওয়া যায়। এবার খনিজ লবণ। দেহকোষ এবং দেহকোষের তরল অংশের জন্য খনিজ লবণের গুরুত্ব অপরিসীম। খনিজ লবণের মধ্যে কি থাকে? ক্যালসিয়াম, লৌহ, সালফার, দস্তা, সোডিয়াম, পটাশিয়াম, আয়োডিন ইত্যাদি মৌল থাকে এবং এগুলো বিভিন্ন আম আয়ন হিসেবে থাকে অ্যাকচুয়ালি। এগুলো হাড়, দাঁত, পেশি, এনজাইম, হরমোন গঠনে হেল্প করে। এগুলো উদ্দীপনা, পেশি সংকোচন, দেহকোষে পানি সাম্যতা রক্ষা ইত্যাদি কাজে হেল্প করে। কি কাজে হেল্প করে তোমরা একটু দেখবা। আমাদের খনিজ যেগুলো আছে, খনিজ উপাদান ক্যালসিয়াম, ক্যালসিয়ামের উৎস কি? ক্যালসিয়াম কোথায় পাওয়া যায়? তোমরা জানো যে কচু শাকে বা লাল শাকে ক্যালসিয়াম পাওয়া যায় অনেক। তারপর লৌহ কোথায় থাকে? তোমরা জানো ডিমের কুসুমে লৌহ থাকে, সবুজ শাকসবজি, কলিজাতে লৌহ থাকে। ফসফরাস থাকে কোথায়? দুধ, মাছ, মাংস, বাদাম, ডাল ইত্যাদিতে ফসফরাস থাকে। সোডিয়াম থাকে খাবার লবণে। নোনতা খাবার যেগুলো আছে ইত্যাদিতে সোডিয়াম থাকে। পটাশিয়াম কোথায় থাকে? পটাশিয়াম থাকে সেই মাছ, মাংস, বাদাম ইত্যাদিতে। এবং আয়োডিন অ্যাকচুয়ালি এটা একটু গুরুত্বপূর্ণ। আয়োডিন কোথায় থাকে? আয়োডিন থাকে সামুদ্রিক যে উদ্ভিদ, মাছ আছে সেসব জায়গায় আয়োডিন পাওয়া যায়। এই জিনিসগুলো তোমরা একটু মনে রাখবা। পানির অপর নাম হচ্ছে জীবন। পানির গুরুত্ব একটু তোমরা এখানে এটা পড়লেই বুঝবা যে মানুষের দৈহিক ওজনের ৫০ থেকে ৬৫% হচ্ছে পানি। তো এটা হচ্ছে একটা পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে একটু মনে রাখবা। তো এখন দেহের অভ্যন্তরীণ কার্য নিয়ন্ত্রণ, এটা পানির গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। পানি যেহেতু মলমূত্র, ঘাম ইত্যাদি বের হয়, এগুলো যেহেতু এগুলো জলীয় অবস্থাটা মেইনটেইন করে পানি, যেহেতু এটা পানি, তো মেইনটেইন করা হচ্ছে পানি। খাদ্য আঁশ রাফেজ, এই জিনিসটা একটু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এই জিনিসটা একটু পড়বা তোমরা, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে বিভিন্ন শস্য দানার বহিরাবরণ, সবজি ফলের খোসা ইত্যাদি। এগুলো হচ্ছে জটিল শর্করা, ঠিক আছে? এগুলো আমরা হজম করতে পারি না। মানুষ এগুলো হজম করতে পারে না। যেহেতু হজম করতে পারে না, তাই এগুলো পানি শোষণ করে, আমাদের বৃহদান্ত্রে পানি শোষণ করে, মলের পরিমাণ বৃদ্ধি করে এবং বৃহদান্ত্র থেকে মল নিষ্কাশনে সাহায্য করে। এবং স্থূলতা হ্রাস, ক্ষুধা প্রবণতা, চর্বি জমার প্রবণতা হ্রাসে হেল্প করে। এই জিনিসগুলো তোমরা একটু মনে রাখবা রাফেজ থেকে। তো এরপরে হচ্ছে আদর্শ খাদ্য পিরামিড। তো এখন থেকে আমি একটু আলোচনা শুরু করব। এর আগ পর্যন্ত জাস্ট তোমাদের যেসব জিনিস জানা লাগবে এই জিনিসগুলো একটু জানবা, একটু রিডিং করবা, রিডিং করলে এই জিনিসগুলো বুঝতে পারবা। এখন থেকে একটু অন্যরকম পড়াশোনা শুরু হবে। যে জিনিসটা বই আছে সেই জিনিসগুলো নিয়ে আমি খুব একটা কথা বলব না। তো আমি কথা বলব যেটা বইয়ে নাই কিংবা বুঝতে একটু সমস্যা সেটা নিয়ে। আমরা জানলাম কিছু পুষ্টি উপাদান আছে। যেমন আমিষ, জানলাম শর্করা আছে, আমরা জানলাম স্নেহ আছে, রাইট? তো এগুলো হচ্ছে পুষ্টি উপাদান। আমরা জানলাম যে প্রত্যেকটা পুষ্টি উপাদানের মেইন যে বিল্ডিং ব্লক, হ্যাঁ? ছোট যেই আ উপাদান নিয়ে গঠিত, এটা হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন সবগুলোই থাকে। তো আমিষের মধ্যে একটা এক্সট্রা থাকে সেটা হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন তো আমিষের মাধ্যমেই আমরা আমাদের বডিতে পাই। কথা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের বডি। তো আমাদের বায়ুমণ্ডল, ঠিক আছে? বায়ুমণ্ডলের 78 to 80% হচ্ছে নাইট্রোজেন। মাত্র 20% এর মতো হচ্ছে অক্সিজেন আছে। তো আমরা অক্সিজেন বাতাস থেকে ভিতরে নেই। বাট নাইট্রোজেন কেন আমরা বাতাস থেকে নিতে পারি না? নাইট্রোজেনের জন্য আমাদের খাদ্যের উপরই নির্ভরশীল হইতে হয়। সেটা উদ্ভিদের খাদ্যের উপর। এর কারণ হচ্ছে নাইট্রোজেনে থাকে ট্রিপল বন্ড। এটা তোমরা মানে পড়বা, কিছুদিন পরে কেমিস্ট্রিতে পড়বা। তো এই বন্ডটা খুবই শক্তিশালী বন্ড। এই বন্ডটা ভাঙার জন্য অনেক বেশি তাপের প্রয়োজন হয় বা অনেক শক্তির প্রয়োজন হয়। যে শক্তিটা অ্যাকচুয়ালি আমাদের বডি সাপ্লাই দিতে পারে না এটা ভাঙার জন্য। এবং সেইম as উদ্ভিদও এটা বাতাস থেকে গ্রহণ করতে পারে না। বিকজ সেই শক্তি, সেই এনজাইম, নাইট্রোজেনকে ভাঙার মতো এনজাইম উদ্ভিদের মধ্যে নাই। তো কি হয় যে বজ্রপাতের জন্য কিংবা এই নাইট্রোজেনটা মাটিস্থ ব্যাকটেরিয়ার ক্রিয়ায়, হ্যাঁ, ভেঙে যায়। তো এই নাইট্রোজেন থেকে ভেঙে নাইট্রেট তৈরি হয় কিংবা NH3 তৈরি হয়, অ্যামোনিয়া তৈরি হয়, NH4+ তৈরি হয়, অ্যামোনিয়া তৈরি হয়। এইগুলা যখন এই আকারে, ঠিক আছে? এই আয়ন আকারে উদ্ভিদ যখন নিজের ভিতরে নেয়, এই নাইট্রোজেনটাকে নিজের ভিতরে নেয়। তারপর সেখানে সে আ গ্লুকোজ তৈরি করে এবং গ্লুকোজ থেকে কি বলে? নাইট্রোজেন নিয়ে তখন আমিষ তৈরি করে এবং গ্লুকোজ তো তৈরি করছেই। তো আমিষ, শর্করা, স্নেহ সবই তখন উদ্ভিদের ভিতরে তৈরি হয়। সে উদ্ভিদ থেকে তারপর আমরা ওই জিনিসগুলো প্রাণীদেহে খাদ্যের মাধ্যমে পাই। তো তোমরা দেখছো যে আমিষের মধ্যে কিছু উৎস আছে। যে আমরা যে বললাম যে সমস্ত খাদ্যের উৎস হচ্ছে উদ্ভিদ থেকেই পাই। মেইনলি উদ্ভিদ থেকেই পাই। তো এই যে প্রাণীজ আমিষ মানে কি? মাছ, মাংস, ডিম, পনির, ছানা, কলিজা, যকৃৎ, এগুলা কি এগুলোর ভিতরে আমিষটা আসলে কিভাবে? যেহেতু নাইট্রোজেন এরা নিতে পারে না। অ্যাকচুয়ালি এরাও তো কোনো না কোনোভাবে উদ্ভিদকে খেয়েই, উদ্ভিদের খাবার খেয়েই বড় হইছে, রাইট?
সেই উদ্ভিদ থেকে অ্যাকচুয়ালি এই নাইট্রোজেন কিংবা আমিষটা সেই প্রাণীর মধ্যে আসছে, মাছের মধ্যে আসছে, মাংসের মধ্যে আসছে, ডিমের মধ্যে আসছে। সেটা যখন আমরা খাই তখন আমাদের মধ্যে আসে। ঠিক আছে? তার মানে মেইনলি উদ্ভিদ থেকেই এই জিনিসগুলো পাওয়া যায়। তো উদ্ভিদ মাটি থেকে কিছু পরিমাণ পুষ্টি নেয়। সেই পুষ্টিগুলো আবার আবার তোমরা জানো যে আমাদের বডিতে ক্যালসিয়ামের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, পটাশিয়াম, ফসফরাসের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আয়রনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এটা তোমরা আস্তে জানবা। তো এইগুলা কোত্থেকে পাই? এগুলো তো এই আমিষ, শর্করা কিংবা স্নেহের মধ্যে নাই। এগুলো আছে বিভিন্ন খাদ্য উপাদানে। এগুলো ১ম এই উদ্ভিদ কি করে মাটি থেকে এগুলো নেয়। কারণ বাতাস থেকে শুধু পায় অক্সিজেন এবং হাইড্রোজেন। পানি থেকে পায় হাইড্রোজেন এবং অক্সিজেন। বাতাস থেকে পাই কি নাইট্রোজেন এবং অক্সিজেন। এবং বাকি যে জিনিসগুলো আছে ম্যাগনেসিয়াম, তারপরে আয়রন এইসব জিনিসগুলো সে মাটি থেকে পায়। তো মাটি থেকে উদ্ভিদ যখন পায় তখন সে এগুলোকে খাদ্যের মাধ্যমে স্টোর করে। হ্যাঁ? খাদ্যের মাধ্যমে স্টোর করে। বিভিন্ন যেমন আয়রন কিসের মধ্যে পাওয়া যায়? আ কিংবা হচ্ছে নাইট্রোজেন কিসের মধ্যে পাওয়া যায়? হ্যাঁ? কিংবা হচ্ছে ফসফরাস কিসের মধ্যে পাওয়া যায়? এগুলো হচ্ছে উদ্ভিদ মাটি থেকে নিয়ে খাদ্যের মধ্যে স্টোর করে। সেই খাদ্য যখন আমরা খাই সেই আ খাদ্যের মাধ্যমে তখন নাইট্রোজেন, ক্যালসিয়াম, আয়রন এগুলো আমাদের বডিতে প্রবেশ করে। ঠিক আছে? তো এইটা হচ্ছে সেই সিস্টেমটা। তার মানে আমাদের বডিতে বিভিন্ন ধরনের এবার একটু আমি একটু ব্যাকওয়ার্ড এটা আগে আমরা কি বললাম একটু দেখি। একটু আগে আমরা উদ্ভিদের কিছু নিউট্রিয়েন্টস এর কথা বললাম, রাইট? উদ্ভিদের কিছু খনিজ পুষ্টির কথা বললাম। তো খনিজ পুষ্টি মানে যেগুলো সে মাটি থেকে গ্রহণ করে। আ তো উদ্ভিদ মাটি থেকে কেন গ্রহণ করতে হবে? বাতাস থেকে তো জাস্ট গ্রহণ করবে কার্বন ডাই অক্সাইড বা কার্বন এবং অক্সিজেন এবং পানি থেকে গ্রহণ করবে হাইড্রোজেন, অক্সিজেন। বাকি যে জিনিসগুলো আছে যেটা উদ্ভিদের নিজের জন্য দরকার এবং মানুষের জন্য দরকার সেই জিনিসগুলো উদ্ভিদ মাটি থেকে গ্রহণ করে। সে এবং মাটি থেকে আয়ন আকারে গ্রহণ করে। গ্রহণ করার পর সেগুলো খাদ্যের ভিতরে জমা রাখে। সেই খাদ্য যখন আমরা খাই কিংবা অন্য কোনো প্রাণী খায়, সেই প্রাণীকে যখন আমরা খাই তখন এটা আস্তে, আস্তে আমাদের বডিতে আসে। তখন আমাদের বডিতে এসে সেই নিউট্রিয়েন্টস গুলো খনিজ পদার্থগুলো ফাংশন করে। এটা হচ্ছে মূল কথা, হ্যাঁ? এটা আমি বললাম। তো এবার আসো এবার একটু খাদ্য পিরামিড নিয়ে একটু কথা বলব আমরা। খাদ্য পিরামিড বিষয়টা কি? খাদ্য পিরামিড এটা হচ্ছে একটা ধারণা। এটা হচ্ছে একটা ধারণা আমাদের বডিতে এটা হচ্ছে এরকম একটা ত্রিভুজ। এটা হচ্ছে এরকম একটা ত্রিভুজ। তো আমাদের দৈনন্দিন খাবারে এটাকে আমরা ৩ ভাগে ৪ ভাগে ভাগ করব ৩ টা দাগ দিয়ে। ১, ২, ৩, ৪। এটা হচ্ছে একটা খাদ্য পিরামিড, রাইট? এই খাদ্য পিরামিডে সবচেয়ে বেশি অংশ হচ্ছে নিচের অংশটা। তারপর হচ্ছে এই উপরের অংশটা, তারপর আরো কম, তারপর আরো কম। ঠিক আছে? এটা দিয়ে অ্যাকচুয়ালি কি বুঝায়? আমরা জানি আমিষ, চর্বি, আমিষ এবং শর্করা। এই বিষয়গুলো নিয়ে আমরা মোটামুটি আলোচনা করব। সাথে আরেকটা আছে ভিটামিন, রাইট? ভিটামিন, খনিজ লবণ। ভিটামিন ও খনিজ লবণ। এই সবচেয়ে উপরের অংশটা বোঝা হচ্ছে চর্বি, সবার নিচের অংশটা বোঝায় শর্করা। তার মানে বোঝাচ্ছে যে সবচেয়ে বেশি পরিমাণ আমাদের খাওয়া লাগবে শর্করা। তার থেকে একটু কম পরিমাণ খাওয়া লাগবে ভিটামিন এবং খনিজ লবণ। তার থেকে একটু কম পরিমাণ আমিষ এবং সবচেয়ে কম খাওয়া লাগবে চর্বি। তার মানে আমরা যত উপর থেকে নিচে যাচ্ছি, আমাদের দৈনন্দিন খাবারের তালিকায় এই জিনিসগুলো বেশি লাগবে। অর্থাৎ নিচের উপাদানগুলো বেশি লাগবে। সবচেয়ে বেশি লাগবে শর্করা, একটু কম লাগবে ভিটামিন, তার থেকে কম লাগবে আমিষ, তার থেকে কম লাগবে চর্বি। এই জিনিসগুলো মোটামুটি এখানে বোঝাচ্ছে। এটা তোমরা একটু পড়লেই বুঝবা, ঠিক আছে? এই যে এটা হচ্ছে একটা পিরামিড, ঠিক আছে? এখান থেকে সিকিউ আসবে। তো সবার নিচের যে জায়গাটা এখানে থাকবে শর্করা এবং শর্করার জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ অনেক বেশি, রাইট? শর্করার জায়গাটা অনেক বেশি। যত উপরের দিকে উঠছে চিকন হচ্ছে মানে জায়গাটা কমতেছে। তো ২ নাম্বারে যেটা হচ্ছে ১ নাম্বার শর্করা, ২ নাম্বারে হচ্ছে ভিটামিন এবং খনিজ গ্রুপ এটা হচ্ছে ২ নাম্বার। ৩ নাম্বারে হচ্ছে আমিষ এবং সবচেয়ে কম ৪ নাম্বার হচ্ছে স্নেহ বা ফ্যাট। কারণ ফ্যাট আমাদের দেহে চর্বির পরিমাণ বাড়ায় এবং বিভিন্ন রোগ এর জন্য হতে পারে। এইবার এই খাদ্য, হ্যাঁ? তো এই এতগুলো যে খাদ্য উপাদান সবগুলো খাদ্যে, সবগুলো ফলে, সবগুলো আ সবজিতে একসাথে সবগুলো পুষ্টি উপাদান থাকে না। একসাথে সবগুলো পুষ্টি উপাদানকে একসাথে রাখা যে খাদ্যের মাধ্যমে রাখা যায় সেটাকে বলা হয় সুষম খাদ্য। সুষম খাদ্য মানে বোঝায় যে আমাদের প্রয়োজনীয় আমাদের যত পুষ্টি আছে প্রয়োজনীয় পুষ্টি সবগুলো নির্দিষ্ট অনুপাতে থাকবে। নির্দিষ্ট অনুপাতটা কত? আমরা এই খাদ্য পিরামিড থেকে দেখলাম যে সবচেয়ে বেশি পরিমাণ লাগবে শর্করা, তারপর একটু কম লাগবে আমিষ, তার একটু কম লাগবে চর্বি। অ্যাকচুয়ালি এই অনুপাত এখানে যে লিখা আছে নির্দিষ্ট অনুপাত এটা অ্যাকচুয়ালি 4:1:1 অর্থাৎ যতটুকু আমিষ কিংবা চর্বি লাগবে তার চেয়ে ৪ গুণ লাগবে শর্করা। তো শর্করা লাগবে ৪ গুণ। আমিষ যদি ১ হয় তার চেয়ে ৪ ভাগের ১ ভাগ লাগবে আমিষ এবং চর্বিও লাগবে তার শর্করা ৪ ভাগের ১ ভাগ এরকম। এবং এই খাদ্যে সুষম খাদ্যে রাফেজ থাকতে হবে, ভিটামিন থাকতে হবে, যত ধরনের পুষ্টি উপাদান আছে সবগুলো এখানে থাকতে হবে। শুধু এই ৩ টাই থাকলে হবে না, সবগুলো পানি, খনিজ লবণ, রাফেজ সহ এবং এটা সহজ পাচ্য হতে হবে। তো এই যে ৫ টা পয়েন্ট আছে সুষম খাদ্যের বৈশিষ্ট্য এই জিনিসটা তোমাদের লাগবে, এমসিকিউ এর জন্য লাগবে। এবং সুষম খাদ্য, সুষম খাদ্য তালিকা তৈরি করব কিভাবে? হ্যাঁ? তো এই খাদ্য পিরামিড যে তৈরি করবে, একটা সুষম খাদ্য তৈরি করবে, কিভাবে তৈরি করবে? কি, কি পয়েন্ট এখানে মাথায় রাখতে হবে সেই জিনিসটা। যেমন একজন পুরুষ এবং একজন মহিলা তাদের ২ জনের সমান পরিমাণ শক্তির প্রয়োজন হবে না। যে অসুস্থ, যে সুস্থ তাদের সমান পরিমাণ পুষ্টির প্রয়োজন হবে না। যে অসুস্থ তার একটু বেশি পুষ্টি লাগবে, একটু বেশি ভিটামিন লাগবে, আমিষ লাগবে। তো যে একটু সুস্থ তার কোর্স একটু কম লাগবে। হ্যাঁ? তো এই যে বিভিন্ন ফ্যাক্টর, হ্যাঁ? যার একটু অর্থনৈতিক অবস্থা ভালো, সে তখন একটু ভালো জিনিস খেতে পারবে। যার একটু কম, সে একটু কম জিনিস খেতে পারবে। বা তার একটু সেই হিসাবে মানে হিসাব করে চলতে হবে। এই জিনিসগুলো কি, কি ফ্যাক্টর মাথায় রাখতে হবে এটা এমসিকিউ তে আসবে এবং সিকিউ তেও এটা লাগবে। যে তোমাকে বলবে যে কিভাবে তুমি একটা সুষম খাদ্য তৈরি করবা, কি, কি বিষয় লক্ষ্য রাখবা সেই বিষয়গুলো এই পয়েন্টগুলো সবগুলো তোমরা মুখস্থ করবা। ঠিক আছে? যে লিঙ্গ, বয়স, পেশা, শারীরিক অবস্থা, তারপর খাদ্যের মূল্যমান সম্পর্কে, কোন খাদ্যে কতটুকু পরিমাণ পুষ্টি বা শক্তি আছে। তারপরে আমিষ সরবরাহ, দেহের ক্ষয় পূরণের জন্য ভিটামিন, খনিজ লবণ, পানি, ঋতু, কোন ঋতুতে কোন ফল পাওয়া যায়, কোন ফলে কি পুষ্টি আছে ইত্যাদি জানা লাগবে। এরপর একটা চার্ট দেয়া আছে। এই চার্টটা হচ্ছে অ্যাকচুয়ালি লাগে না। তোমরা যদি চাও একটু মুখস্থ করতে যদি এমসিকিউ তোমরা গাইডের মধ্যে কিছু পাও যে এমসিকিউ যে কোন খাদ্যের মধ্যে কত শক্তি, কত কিলো ক্যালোরি শক্তি আছে এই জিনিসটা যদি তোমরা মানে এমসিকিউ তে পাও জাস্ট ওই কয়টা মুখস্থ রাখলে হবে। কারণ এতগুলো মনে থাকবে না। অ্যাকচুয়ালি মনে থাকে না। এবার হচ্ছে পুষ্টির অভাবজনিত রোগ। এতগুলো আমরা যে পুষ্টি পড়লাম। এবার এই পুষ্টির অভাব হলে কি, কি রোগ হয় আমরা সেই জিনিসটা দেখার চেষ্টা করব। পুষ্টির অভাবজনিত রোগ। এখান থেকে তোমাদের কি, কি আসতে পারে? এখান থেকে সবগুলো রোগই পড়বা, তোমরা পড়বা। মানে বেসিক পয়েন্ট গুলো। ঠিক আছে? যে গয়টার, গয়টার কেন হয়? থাইরয়েড গ্রন্থি ফুলে যায়। এটাকে বলা হয় গয়টার। সব গলগ্রন্থ অ্যাকচুয়ালি গয়টার না। তো টিউমার, ক্যান্সার প্রত্যাশিত নানা কারণে থাইরয়েড ফুলে যেতে পারে। তো এটা তোমরা রিডিং করবা। ঠিক আছে? তো সমুদ্র থেকে আয়োডিনের অভাবে এই গয়টার রোগটা হয়ে থাকে। আয়োডিনের অভাবে গয়টার রোগ হয় এবং আয়োডিনের অভাব যেখানে সমুদ্র নাই, যেমন উত্তরবঙ্গ কিংবা পার্বত্য এলাকা সেখানে এই রোগটা বেশি দেখা যায়। রাতকানা রোগ কেন হয়? রাতকানা হয় হচ্ছে ভিটামিন এ এর অভাবে। এটাকে বলা হয় জেরপ্থ্যালমিয়া। এই রোগের নাম হচ্ছে জেরপ্থ্যালমিয়া। তো এর ৮ টা মাত্রা আছে। ৭ টা থেকে ৮ টা মাত্রা আছে।
তো সর্বনিম্ন মাত্রা যেটা সেটা হচ্ছে রাত কানা, ঠিক আছে? 2 থেকে 5 বছরের শিশুদের মধ্যে এটা বেশি দেখা যায়। চোখের যে রড কোণগুলো আছে, চোখে 2 ধরনের সংবেদী কোষ আছে। একটা হচ্ছে রড কোষ আর একটা হচ্ছে কোণ কোষ। তো রড কোষ ক্ষতিগ্রস্ত হইলে তখন এই রাত কানা রোগটা হয়। তো শুরু থেকে ৪র্থ কিংবা ৫ম মাত্রা, বললাম ৮ টা মাত্রা আছে। ৫ম মাত্রা পর্যন্ত যদি কারো জেরপ্থ্যালমিয়া হয় তাহলে ভিটামিন এ যদি প্রয়োগ করা হয় তাহলে সে ভালো হয়ে যাবে। কিন্তু চূড়ান্ত মাত্রায় যখন পৌঁছে যাবে তখন এই ভিটামিন এ দিয়ে ভালো হবে না। তার কর্নিয়াকে প্রতিস্থাপন করতে হবে, অস্ত্রোপচার করতে হবে, অপারেশন করতে হবে। তো ভিটামিন এ সমৃদ্ধ খাবার খাইতে হবে। তোমাদের প্রশ্নে আসবে যে ভিটামিন তোমাদের হয়তো উদ্দীপকে কোনোভাবে বুঝাই দিবে যে এটা রাতকানা হইছে। তো রাতকানা কেন হইছে? ভিটামিন এ এর জন্য হইছে। তো ভিটামিন এ কোন উৎসে পাওয়া যায় তোমরা সেই পড়ছো, রাইট? সেই ভিটামিনের উৎসের মধ্যে পড়বা। ওগুলা মুখস্থ রাখো। তো এগুলা মুখস্থ রেখে অ্যান্সার করো। রিকেটস কেন হয়? রিকেটস হয় ভিটামিন ডি এর অভাবে। ভিটামিন ডি এর অভাবে অ্যাকচুয়ালি ক্যালসিয়াম এবং ফসফরাস এটা শোষণ কমে যায়। তো ক্যালসিয়াম ফসফরাস তো মানে ভিটামিন ডি এর উৎস কি? এই উৎসগুলো তোমরা জানবা। দুধ, মাখন, ডিম, কড লিভার তেল ইত্যাদি। হাঙরের তেল, হাঙরের তেলে প্রচুর পরিমাণ ভিটামিন ডি পাওয়া যায়। ইত্যাদি তোমরা জানবা। তো ভিটামিন ডি তৈরির শেষ ধাপটি হয় কিডনিতে। অ্যাকচুয়ালি আমরা আমরা যখন ভিটামিন ডি টা তৈরি হয় কিডনিতে। ভিটামিন ডি হচ্ছে অ্যাক্টিভ ফর্ম। ভিটামিন ডি এর কয়েকটা ফর্ম আছে, কয়েকটা কি বলে রূপ আছে। তো এটার যে ভিটামিন ডি রূপটা অ্যাকচুয়াল ফর্মটা সেটা তৈরি হয় কিডনিতে। কিন্তু আমরা জানি, আমরা শুনছি যে তোমরা শুনছো সকাল ১০ টার দিকে রোদের নিচে দাঁড়ায় থাকে তোমরা ভিটামিন ডি পাবা। অ্যাকচুয়ালি এটা ঠিক। আমাদের ত্বকের নিচে ভিটামিন ডি এর প্রাথমিক অবস্থাটা তৈরি হয়। এটা সেই প্রাথমিক অবস্থার ভিটামিন ডি টা তারপর আমাদের কিডনিতে যায়। কিডনিতে গিয়ে চূড়ান্ত ভিটামিন ডি যেটা সেটা তৈরি হয়। তো এই রিকেটস এর লক্ষণগুলো কি একটু জানা লাগবে যে হাড় দুর্বল হয়ে যাওয়া, গিঁট ফুলে যাওয়া, হাড় বেঁকে যাওয়া ইত্যাদি। ভঙ্গুর হয়ে যাওয়া, বক্ষদেশ সরু হয়ে যাওয়া এই লক্ষণগুলো তোমাদের একটু জানা থাকা লাগবে। এবং রক্তল্পতা বা রক্ত শূন্যতা বা অ্যানিমিয়া, হ্যাঁ অ্যানিমিয়া এটা ইংলিশ একটু জানো, সবগুলো একটু ইংলিশগুলো দেখবা। অ্যানিমিয়া এটা শিশু এবং নারীদের ক্ষেত্রে বেশি হয়। এটা হচ্ছে হিমোগ্লোবিনের ঘনত্ব যদি কমে যায় তাহলে হয়। ঠিক আছে? তো হিমোগ্লোবিন ঘনত্ব কমতে পারে ২ ভাবে। এক হচ্ছে তোমরা যখন রক্ত পাবো তখন জানবা। তো রক্তের মধ্যে ৩ ধরনের কোষ থাকে। লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। তো এই লোহিত রক্তকণিকার ভিতরে থাকে হিমোগ্লোবিন। এই ধরো যে নরমাল লোহিত রক্তকণিকা যতটুকু থাকা দরকার রক্তে ততটুকুই আছে। কিন্তু লোহিত রক্তকণিকার ভিতরে হিমোগ্লোবিন যতটুকু থাকার কথা তার থেকে কম আছে। তার মানে এটাকে আমরা বলব রক্ত শূন্যতা। আরেকটা হতে পারে যে লোহিত রক্তকণিকার মধ্যে যতটুকু হিমোগ্লোবিন থাকার কথা ততটুকুই আছে। কিন্তু টোটাল রক্তে লোহিত রক্তকণিকার পরিমাণটাই কমে গেছে। তার মানে টোটাল যে হিমোগ্লোবিনের চাহিদা তার থেকে একটু কম আছে হিমোগ্লোবিন। তখন সেটাকে আমরা বলব রক্ত শূন্যতা, রক্তাল্পতা। আচ্ছা, তো ইত্যাদি এই যে দাঁড়ানো লাইনগুলো তোমরা একটু পড়বা। তাহলে এখন আমরা আরেকটা জিনিস শুরু করব। যে আমরা বললাম ৩ টা পুষ্টি উপাদান মূলত আমাদের দেহে শক্তি সরবরাহ করে। এক হচ্ছে আমিষ, চর্বি এবং শর্করা। তো এই ৩ টা কিভাবে শক্তি সরবরাহ করে, কতটুকু শক্তি এর মধ্যে আছে, এই ইত্যাদি বিষয়গুলো এখন আমরা জানব। তো ১ম এ আমাদের পুষ্টি উপাদান আছে অনেকগুলো, ৬ টা আমরা জানি যে আমিষ, শর্করা, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ, পানি। এর মধ্যে ভিটামিন, পানি, মিনারেল এগুলো কোনো শক্তি সরবরাহ করে না। এগুলো কাজে লাগে পুষ্টি উপাদান, বাট কোনো শক্তি আমরা এখান থেকে পাই না। তো আমাদের শক্তি দেয় হচ্ছে আহ ৩ টা জিনিস। আমাদের তাহলে শক্তি দেয় হচ্ছে ৩ টা, বাকি ২ টা কি বলে? আমিষ, শর্করা, স্নেহ। এবার শক্তি কতটুকু শক্তি পাই? শক্তির একটা একক থাকবে, রাইট? তো শক্তির একক আমরা জানি জুল। তো খাবারের মাধ্যমে আমরা যে শক্তি পাই সেটাকে আমরা বলি খাদ্য ক্যালোরি। তো শক্তির এককটা হচ্ছে খাদ্য ক্যালোরি। তো শক্তির একক কি শক্তি? আমরা যেই খাবার খাই সেই শক্তি। তো খাদ্যের মাধ্যমে যে শক্তি পাই আরকি, এই শক্তির একক হচ্ছে ইউনিট। ইউনিট হচ্ছে খাদ্য ক্যালোরি। এটাকে আমরা বলি খাদ্য ক্যালোরি। তো খাদ্য ক্যালোরি, ১ খাদ্য ক্যালোরি এটাকে বলা হয় ১ খাদ্য ক্যালোরি। ১ খাদ্য ক্যালোরি এটা হচ্ছে ১,০০০ ক্যালোরির সমান। ১,০০০ ক্যালোরির সমান। অর্থাৎ ১ কিলো ক্যালোরি সমান। ১ কিলো ক্যালোরির সমান। এই জিনিসটা একটু মনে রাখতে হবে। এটা লিখা আছে। এই যে এখানে লিখা আছে যে ১ খাদ্য ক্যালোরি সমান হচ্ছে ১ কিলো ক্যালোরি বা 4.2 কিলো জুল। এই জুলের সাথে ক্যালোরির সম্পর্কটা একটু মাথায় রাখতে হবে। তো এটা হচ্ছে আমরা এই এককে শক্তিকে নির্গত হচ্ছে শক্তি, হ্যাঁ? শক্তি খাদ্যের মাধ্যমে যে শক্তি আমরা ভাগি। তো আমরা যখন খাদ্যকে ভাঙি তো আমরা জানি যে তাপ একটা আছে, তাপ উৎপাদী বিক্রিয়া, একটা তাপ হারি বিক্রিয়া। তো আমরা যখন কোনো উপাদানকে ভেঙে ফেলি তখন তাপ উৎপন্ন হয়। তার মানে তাপ উৎপন্ন হয়, তাপ এক প্রকার শক্তি। তাপ হচ্ছে শক্তির একক জুল হবে। আচ্ছা, এইবার তাপ শক্তি নির্ণয়। মিশ্র খাদ্যে অধিক পরিমাণে পুষ্টি উপাদান থাকে। আমরা জানি, কারণ মিশ্র খাদ্যেই সুষম খাদ্য যেটা সেটা তৈরি করা যায়। তো ভিটামিন, খনিজ লবণ, পানি যেহেতু এরা কোনো শক্তি উৎপন্ন করে না, তাই এদের ক্যালোরি মূল্য হচ্ছে 0। ক্যালোরি মূল্য মানে আমরা এখান থেকে কতটুকু শক্তি পাই। যেহেতু কোনো শক্তি পাই না, তাই এদের ক্যালোরি মূল্য হচ্ছে 0। তো বাকি ৩ টা উপাদান আমিষ, শর্করা, আমিষ, চর্বি। তো এগুলো থেকে আমরা শক্তি পাই। কতটুকু শক্তি পাই? এককটা হচ্ছে খাদ্য ক্যালোরি, নট ক্যালোরি। জাস্ট ক্যালোরি না, খাদ্য ক্যালোরি। তো আমরা শর্করা, আমিষ থেকে পাই 4 খাদ্য ক্যালোরি কিংবা হচ্ছে 4 কিলো ক্যালোরি। খাদ্য ক্যালোরি কিংবা এটাকে বলা হয় কিলো ক্যালোরি। আর চর্বিতে এটা ডাবল প্রায়। তো 9 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। তার মানে চর্বি থেকে আমরা বেশি পরিমাণে শক্তি পাই। আমাদের ম্যাথ করার জন্য, সিকিউ তে ম্যাথ করার জন্য এই সংখ্যাটা লাগবে। তো এই জিনিসটা তোমরা মুখস্থ করবা যে কতটুকু শক্তি পাই। তো এবার একটা ম্যাথ এখানে দেয়া আছে যে ১ম এ বলছে ২০ গ্রাম চিড়াই। এই ম্যাথটা আমরা একটু করব। ম্যাথটা আমরা একটু করব এখানে। বলছে ২০ গ্রাম চিড়ায় শর্করা আছে এতটুকু, প্রোটিন আছে এতটুকু, স্নেহ আছে এতটুকু। ১ কেজি চিড়াতে খাদ্য শক্তির পরিমাণ কত? আচ্ছা, তাহলে ২০ গ্রামে আছে, ১ কেজিতে কতটুকু আছে? তার মানে কি দেয়া আছে? ম্যাথটা এখন করব। এই ম্যাথটা করলে আমাদের অনেক ধারণা ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেয়া আছে যে ২০ গ্রাম চিড়ায় শর্করা আছে, প্রোটিন আছে এবং স্নেহ আছে। তো শর্করা আছে কতটুকু সেটাও দেওয়া আছে, প্রোটিন আছে কতটুকু, স্নেহ আছে কতটুকু। তো আমরা একটু দেখি যে ২০ গ্রাম চিড়ায় শর্করা আছে কতটুকু? ১৫.৪ গ্রাম। এটা হচ্ছে শর্করা, হ্যাঁ? তো শর্করা। তো ১৫.৪ গ্রাম শর্করা থেকে আমরা কতটুকু শক্তি পাই বা কত ক্যালোরি শক্তি পাই? আমরা জানি এটাকে তাহলে ৪ দিয়ে গুণ করতে হবে। তো ১৫.৪ ইনটু 4। তো যত হয় এটা হয় কত? আমি একটু দেখি। এটা হচ্ছে 61.6, হ্যাঁ? এটা হচ্ছে কিলো ক্যালোরি বা খাদ্য ক্যালোরি হচ্ছে একক। আবার সেইম 1.32 1.32 এটা হচ্ছে প্রোটিন দেয়া আছে এত গ্রাম। তো এই প্রোটিন থেকে আমরা শক্তি পাই কত? যেহেতু প্রোটিন এবং শর্করা সেইম পরিমাণ শক্তি দেয় তাহলে 4 দিয়ে গুণ করতে হবে। তো গুণ করলে আমরা কত পাই দেখি? এটা হচ্ছে 5.28, হ্যাঁ? কিলো ক্যালোরি বা খাদ্য ক্যালোরি। এবং স্নেহ যেটা, স্নেহ একটু বেশি পরিমাণ শক্তি দেয়। তো 0.24 গ্রাম স্নেহ থেকে আমরা শক্তি পাই কতটুকু? স্নেহকে আমরা তাহলে
0.24 ইন্টু 9 দিয়ে গুণ করবো, যেহেতু 9 কিলো ক্যালোরি শক্তি পাই। এটা হয় অ্যাকচুয়ালি 2.16 কিলো ক্যালোরি বা খাদ্য ক্যালোরি। এই যে টোটাল এটা হচ্ছে আমরা 20 গ্রাম থেকে তাহলে এতটুকু শক্তি পাই। হ্যাঁ, তো 20 গ্রাম চিড়ায় আমরা টোটাল এতটুকু শক্তি পাই। আমরা এটা লিখবো যে 20 গ্রাম চিড়ায় বা চিড়া থেকে টোটাল এতটুকু শক্তি পাই। থেকে টোটাল এই যে 3টা যোগ করব। তো যোগ করলে এখানে যত হয় 61.6 প্লাস 5.28 প্লাস 2.16, এটা হচ্ছে 69.04 কিলো ক্যালোরি বা খাদ্য ক্যালোরি। ঠিক আছে? এতটুকু শক্তি আমরা এখান থেকে পাই। তো এটা হচ্ছে 20 গ্রাম থেকে। এবার আমাদের তো 20 গ্রাম চাই নাই। আমাদের বলছে 1 কেজিতে মানে 1000 গ্রামে কত? এটাকে আমরা 1000 গ্রাম থেকে ঐকিক নিয়ম জাস্ট বের করে ফেলব। যে 20 গ্রাম থেকে পাই এত, 1 গ্রাম থেকে কত পাই? 1 গ্রাম থেকে পাবো হচ্ছে 69.04 ডিভাইডেড বাই 20 কিলো ক্যালোরি বা খাদ্য ক্যালোরি। সুতরাং 1000 গ্রামে কত? 1000 গ্রামে হচ্ছে 69.04 ইনটু 1000 ডিভাইডেড বাই 20, এটা যত হয়? এটা কত হয়? 4.2 কিলো জুল হয়। না, এটা হচ্ছে আমি সরি ভুল বললাম এখানে। এটা হয় হচ্ছে তোমরা অবশ্যই ক্যালকুলেটর সাথে রাখবা। তো এই জিনিসটা হয় 3452 কিলো ক্যালোরি বা খাদ্য ক্যালোরি। তো এটা হচ্ছে আমাদের টোটাল খাদ্য ক্যালোরির পরিমাণ। তো এটাকে তোমরা এখন জুলে কনভার্ট করতে পারো। তো এটা রাখলেও মোটামুটি হয়ে যাবে। আচ্ছা, তো এখানে একটা তথ্য দেয়া আছে যে পূর্ণবয়স্ক মানুষের দিনে 2000 থেকে 2500 খাদ্য ক্যালোরি প্রয়োজন হয়। তবে লিঙ্গ পরিশ্রম ইত্যাদি ভেদে একটু কমতে বাড়তে পারে। এবার আসো BMR এবং BMI, এই 2টা টার্ম থেকে সিকিউ আসে, সৃজনশীল প্রশ্ন আসে। এই 2টা টার্ম কি? প্রথমেই আমরা BMI আগে BMI জিনিসটা একটু বুঝে নিই। BMI বিষয়টা কি? বিএমআই বিষয়টা হচ্ছে আমাদের বডির, আমাদের প্রত্যেকের ওজন এবং উচ্চতা এই দুটার মধ্যে একটা সম্পর্ক স্থাপন করা যায়। যে এই সম্পর্ক স্থাপন করে আমরা বুঝতে পারি যে আমাদের ওজন কি নরমাল ওজন আছে নাকি আমরা বেশি ওজন, কম আছে কম ওজন, নাকি আমরা একটু স্থূল হয়ে গেছি, মোটা হয়ে গেছি। ইত্যাদি বোঝার জন্য যে একটা মেজারমেন্ট, সেটা হচ্ছে বিএমআই, বডি মাস ইনডেক্স বলা হয় এটাকে। এই সূত্রটা আমাদের মুখস্থ রাখতে হবে। যে বিএমআই এর সূত্র হচ্ছে আমাদের ওয়েট, ওজন, ওজন ডিভাইডেড বাই আমাদের উচ্চতা। এককটা কি হবে? একক হবে উচ্চতার স্কয়ার করতে হবে। তো ওজন হবে কেজিতে এবং উচ্চতা হবে মিটারে। তো মিটার স্কয়ার। এককটা হবে কেজি পার মিটার স্কয়ার। এবার একটা চার্ট এখানে দেয়া আছে। চার্টটা আমাদের মুখস্থ রাখতে হবে। চার্ট, কারণ আমরা এখান থেকে একটা ভ্যালু, প্রশ্নে একটা ওজন দেয়া থাকবে, একটা উচ্চতা দেয়া থাকবে। এখানে আরেকটা জিনিস, ওজন উচ্চতা মিটারে লাগবে। ঠিক আছে? আমাদের উচ্চতা কিন্তু আমরা জানি যে ইঞ্চি, আমাদের ফিট এবং ইঞ্চি, রাইট? আমাদের ওজন থাকে ফিটে, ফিট থাকে 5 ফিট 2 ইঞ্চি এরকম। তো আমরা সেই হিসাবটা আমাদের একটু জানা লাগবে। আমার এখন খেয়াল নাই আসলে যে কত এই জিনিসটা তোমরা এর কনভার্সনটা একটু দেখে নিবা। যে ইঞ্চি থেকে মিটারে বা সেন্টিমিটারে কনভার্ট করতে কত দিয়ে গুণ করতে হয়, কিংবা ফুট থেকে এত ফিট আমরা বলি যেটা, সেটা থেকে মিটার কিংবা সেন্টিমিটার কনভার্ট করতে কত দিয়ে গুণ করতে হয়। বিকজ সেটা করে, কিংবা প্রশ্নের মধ্যেও দেয়া থাকতে পারে, উদ্দীপকে দেয়া থাকবে। তো সেটা করে আগে মিটারে কনভার্ট করতে হবে। এখানে উচ্চতাটা অবশ্যই তোমাদেরকে মিটারে বসাইতে হবে এবং ওজন যেটা, এটা কেজিতেই বসাইতে হবে। তারপর হিসাব করলে তুমি অ্যাকচুয়াল ভ্যালুটা পাবা। তখন এই ভ্যালুগুলোর মধ্যে আমাদের একটা রেঞ্জ দেয়া আছে। এই রেঞ্জগুলো একদম মুখস্থ করতে বলতে হবে। এই রেঞ্জগুলো মুখস্থ করে ফেলা লাগবে। প্রথমে হচ্ছে 18.5, হ্যাঁ? এটা হচ্ছে নরমাল। 18.5 অ্যাকচুয়ালি 18.5 থেকে 24.9 এটা হচ্ছে নরমাল, আদর্শ মান। 18.5 এর কম যদি হয় তাহলে আমরা বলব এর ওজন কম, এর খাদ্য গ্রহণ করে ওজন বাড়াইতে হবে। যদি 24.9 এর বেশি, অর্থাৎ 25 থেকে 29.9 পর্যন্ত হয়, তখন আমরা বলব ওজন অতিরিক্ত। কিন্তু এখনো তাকে আমরা মোটা বলব না, এখনো মোটা হয় নাই। যখন 30 এর বেশি হয়ে যাবে, 30 থেকে 34.9, তখন আমরা বলব প্রথম মোটা, প্রথম স্তরের মোটা। যখন 35 থেকে 39.9 হবে, তখন আমরা বলব দ্বিতীয় স্তরের মোটা। যখন 40 এর বেশি হবে, তখন আমরা বলব অতিরিক্ত মোটা। এর মৃত্যু ঝুঁকির আশঙ্কা আছে এবং প্রত্যেকে কার কি কাজ করা লাগবে, যেমন যার শরীরে ওজন বেশি, অতিরিক্ত ওজন, এখনো মোটা হয় নাই, অতিরিক্ত ওজন আছে, তার একটু ব্যায়াম করতে হবে। যে একটু প্রথম স্তরের মোটা, তার খাদ্য গ্রহণ বেশি করতে হবে এবং ব্যায়াম করতে হবে। এবং যে মোটা হওয়ার দ্বিতীয় স্তর, তার খাদ্য একটু পরিমিত খাওয়া লাগবে এবং ব্যায়াম করতে হবে। তো ব্যায়াম সবাই করতে হবে। ব্যায়াম করলে আমাদের বডি ওয়েটটা ঠিকঠাক থাকে। তো একজন সুস্বাস্থ্য বা বিএমআই মানদণ্ডে সুস্বাস্থ্যের জন্য 38 কেজি ওজন হওয়া প্রয়োজন। এখান থেকে কিছু ম্যাথ আসতে পারে। শরীরচর্চা এবং বিশ্রাম, এই জিনিসটা কেন লাগবে? শরীরচর্চা বিশ্রাম লাগবে। এখানে রিডিং করবা যে বিএমআই যাতে নরমাল থাকে, তার যদি ওজন বেড়ে যায় তখন সে কিভাবে তার ওজনটাকে কন্ট্রোল করবে, এই জিনিসটার জন্য আমাদের বিএমআই, তখন আমাদের শরীরচর্চা কিংবা ব্যায়ামের বিষয়টা চলে আসবে। এটা গেল বিএমআই এর কথা। এখন বিএমআর, বডি বিএমআর বিষয়টা কি? আরেকটা হচ্ছে বিএমআর, হ্যাঁ? আরেকটা হচ্ছে বিএমআর। এটা হচ্ছে বেসাল মেটাবলিক রেট। আমরা যখন নরমালি রেস্ট করতেছি, হ্যাঁ? তো আমরা যখন ঘুমাচ্ছি, তো আমরা জানি যে শক্তি কখন লাগে, আমরা যখন কোনো কাজ করি তখন শক্তি লাগে। তো আমরা যখন নরমালি ঘুমাই, রেস্টে থাকি, তখন কি আমাদের বডির শক্তির কোনো প্রয়োজন আছে? কারণ আমরা তো কোনো কাজ করতেছি না, জাস্ট ঘুমাচ্ছি বা রেস্ট করছি, শুয়ে আছি। অ্যাকচুয়ালি তখনও আমরা একদম যে কোনো কাজ করতেছি না তা না। আমাদের হার্ট কিন্তু তখনও বিট করতেছে না। হৃৎপিণ্ড তখনও পাম্প করতেছে। আমরা তখনও শ্বাস-প্রশ্বাস নিচ্ছি। মানে কিছু কাজ তখনও চলতেছে। আমরা যে খাবার খাইলাম সেটা পেটের মধ্যে হজম হচ্ছে আমাদের ঘুমের মধ্যেই। তার মানে তখনও বডির ভিতরে কাজ হচ্ছে এবং শক্তির ক্ষয় হচ্ছে। এই টোটাল যে শক্তির ক্ষয়টা, এটা হচ্ছে বিভিন্নভাবে যে শক্তি খরচ হয়, কতটুকু শক্তি খরচ হয় একজন ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে, এই পরিমাণটা হচ্ছে একটা সূত্রের মাধ্যমে আমরা বের করতে পারি। এই সূত্রটাকে বলা হয় হেরিস-বেনেডিক্ট সূত্র। এই সূত্রটা একদম মুখস্থ করা লাগবে। হুম? এই সূত্রটা মুখস্থ করা লাগবে এবং এই সূত্রে ওজন অবশ্যই কেজিতে রাখা লাগবে, উচ্চতা সেন্টিমিটারে রাখা লাগবে। কিন্তু বিএমআই উচ্চতা ছিল মিটারে। ঠিক আছে? এই জিনিসটা খেয়াল রাখতে হবে। সেন্টিমিটারে এখানে রাখতে হবে এবং বয়সটা রাখতে হবে বছরে। আচ্ছা। তারপর এখান থেকে একটা ভ্যালু বের হবে। এটা হচ্ছে বিএমআর এর ভ্যালু। ঠিক আছে? এটা হচ্ছে বিএমআর ভ্যালু। কিন্তু আমাকে ওরা বলল যে ক্যালোরি চাহিদা বের করতে। তার মানে বিএমআই ভার্সেস ক্যালোরি চাহিদা, এই ২ টা ভিন্ন জিনিস।
ক্যালোরি চাহিদা। যদি তোমাকে জাস্ট বলে বিএমআর বের করো, তাহলে তুমি জাস্ট এই সূত্র প্রয়োগ করে বিএমআরটা বের করে ফেলবে। এখন যদি বলে যে তার ক্যালোরি চাহিদা কত, তখন তোমার বিএমআর বের করার পর উদ্দীপকে কিছু তথ্য এরা দিয়ে রাখবে। যে হয়তো উদ্দীপকে বলবে যে এই ছেলেটি পরিশ্রমী না, তখন তার বিএমআর এর সাথে তোমার 1.2 গুণ দিতে হবে। বলতে পারে যে সে হালকা পরিশ্রমী। হালকা পরিশ্রমী যদি বলে, তখন সপ্তাহে ২ থেকে ৩ দিন সে খেলাধুলা করে, নরমাল খেলাধুলা করে। তখন 1.375 গুণ দিতে হবে তোমার বিএমআর এর সাথে। সে পরিশ্রমী, সপ্তাহে ২-৩ দিন প্রচুর খেলাধুলা করে, হ্যাঁ? তো এই প্রচুর ওয়াটা থাকলে তোমার ১.৫ দিয়ে গুণ দিতে হবে। এবার পরিশ্রমী, সপ্তাহে সে প্রতিদিনই খেলে, প্রচুর খেলে। এটা হচ্ছে 1.75 দিয়ে গুণ দিতে হবে। আর সে অত্যন্ত পরিশ্রমী, প্রচুর দৌড়ঝাঁপ করে। তাহলে তার 1.9 দিয়ে গুণ দিতে হবে। তার মানে এই মানগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। এই মানগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে এবং যখন উদ্দীপকে যেটা দিবে, তো বিএমআর পর্যন্ত তোমরা বের করতেই পারো, রাইট? তো বিএমআর বের করার পর তখন যখন ক্যালোরি চাহিদাটা তোমাদের কাছে চাবে, তোমরা দেখবা উদ্দীপকে কি তথ্য দেয়া আছে, যার বিএমআর বের করতে বা খাদ্য ক্যালোরি বের করতে হবে, ক্যালোরি চাহিদা বের করতে হবে, তার বিষয়ে কি তথ্য দেয়া আছে। সেই তথ্য অনুসারে তখন এই যে যেকোনো একটা দিয়ে তোমরা গুণ দিবা। সেটা যা লাগবে আরকি। তো মোটামুটি এইটা। এরপরে হচ্ছে আমাদের পরিপাক শুরু। তো পরিপাক বিষয়টা আর হচ্ছে খাদ্যদ্রব্যের যে সংরক্ষণ, এটা তোমরা একটু রিডিং করবা। তো রিডিং করলে মোটামুটি পারবা। তো এর নেক্সট ক্লাসে আমরা পরিপাক নিয়ে আলোচনা করব। তো পরিপাক নিয়ে মোটামুটি একটু বুঝার জিনিস আছে। এতক্ষণ যা বললাম এটা রিডিং করলে হয়ে যায়। আমি আসলে খুব ডিটেইলস আলোচনা করি নাই। আমি যতটুকু একটু বুঝার জন্য, তোমাদের ইন্টারেস্ট জাগানোর জন্য যতটুকু আলোচনা করা দরকার একটু কথা বলছি। তো আশা করি ভালো থাকবা এবং নেক্সট ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য শেষ করছি। আসসালামু আলাইকুম।